মধ্যবিত্ত ফ্যামিলি বাট বলতে পারেন যে নিজেকে বা আমি ব্লেসড মনে করি যে এই ফ্যামিলিতে জন্মগ্রহণ করে। আমাদের এখন যে নতুন ছেলেরা আসছে আমরা তাদের পাচ্ছি, তাদের মধ্যে ক্রিয়েটিভিটিটা কম। ওরা মনে হয় খেলাটা আমাদের মতো এনজয় এত করে না। এনজয় করে না। অলরাউন্ডার নামটা বলছি না। তো সে বলছে যে আমার ন্যাশনাল টিমে খেলার দরকার নেই। আমি বিপিএল খেলেই টাকা পাই, প্রিমিয়ার লিগ খেলেই টাকা পাই। তো সেটা মনে লিভার ভালো লাগেনি। তিনি পরে ৩০ জন বাদ পড়লাম। দুঃখজনক। সাকিবিয়ান আর মনে তামিমিয়ান, তামিমিয়ান, মাশরাফিয়ান, মাশরাফিয়ান মুশফিকিয়ান। ব্যাকআপ তখন কি ছিল না। আর আমার পক্ষে কথা বলার মতো এমন কেউ ছিল না। সো আমাকে বাদ দেওয়াটা সবচেয়ে সহজ কাজ সহজ ছিল। কাজ ছিল। থাকতে হলে পারফর্ম করতে হতো। আমি কখনো আবাহনী মোহনে খেলিনি তখন। আবাহনী মোহনে খেলেছি অনেক পরে। তখন কিন্তু এটা ফ্যাক্ট। তখন আবাহনী মোহনে একটা বিরাট কোহলি কিন্তু ওই যে বিলিয়নিয়ার। কিন্তু এখনো কিন্তু বিরাট কোহলি ১ ইঞ্চিও ছাড়া না। তখনকার টিমগুলির সাথে এখনকার টিমগুলির ডিফারেন্স অনেক বেশি। হয়তো ইন্ডিয়া একটু ইমপ্রুভ করে গেছে বলে প্রথম ৩ ম্যাচ না ৪ ম্যাচের পরে আমি দোয়া করতাম যে টস যেন হারি। আমি সাইদ খুব অল্প বয়সে বিয়ে করে ফেলেছি। আই গট ভুল ছিল ম্যারিড। সিদ্ধান্ত। হ্যাঁ? ভুল ছিল সিদ্ধান্ত। অফ স্ক্রিন উইথ সাইদ জামান আজকের এপিসোডে আমাদের যিনি অতিথি, তাকে আসলে পরিচয় করিয়ে দেওয়ার কোনো দরকার মনে করছি না। তিনি আমাদের সবার প্রিয় বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক, সাবেক নির্বাচক, এখন গেম ডেভেলপমেন্ট সঙ্গে জড়িত আছেন, জনাব হাবিবুল বাশার সুমন। আমার আপনার কাছে যেটা আমার যেটা এক্সপ্রেস করা দরকার, যেটা কখনো করিনি, প্রবাবলি আপনারও লম্বা কেরিয়ার ক্রিকেটের সঙ্গে এবং আমার পেশাগত কারণে লম্বা সময় আমার গোল্ডেন পিরিয়ডটা আপনারা বাংলাদেশ ক্রিকেটকে লিড করেছেন। আর থ্যাংক ইউ সো মাচ যে ওই সময়টা আমি মনে করি আমার ক্যারিয়ারের মানুষ হিসেবে বা সাংবাদিক হিসেবে আমার একটা বড় অর্জন যে আপনাদের সময় আমি এই সাংবাদিকতা করতে পেরেছি। তবে আপনি হাবিবুল বাশার বলেন, সুমন বলেন, যাই বলেন, আপনাকে কিন্তু আমি প্রথম চিনেছি রুহিন ভাইয়ের ভাই হিসেবে, যিনি রাজশাহী ইউনিভার্সিটির আইন বিভাগে পড়তেন এবং খুব নামকরা ফুটবলার ছিলেন। তো এই তার জিনিসটা আপনি কিন্তু আমাকে আগে কখনো বলেন নাই। এই এতদিন পরে কিন্তু আজকে এসে বলছেন। রিয়েলি আপনি যখন আন্ডার-19 বেক্সিমকো ইউথ কাপ যেটা জি, হয়েছিল 88 আপনি অলরাউন্ডার ছিলেন তখন, জি, ব্যাটসম্যান এবং অফ স্পিন করতেন। জি। তো তখন ক্যাম্পাসে আলোচনা হচ্ছিল যে এটা তো রুহিনের ছোট ভাই। সো আপনার ফ্যামিলি সম্পর্কে আগে একটু যদি জানাতেন দর্শকদের। কিন্তু আমরা বড় ফ্যামিলি। ৬ ভাই ২ বোনের ফ্যামিলি। আ আ একটা ভাই মেজো ভাই আমাদের ফ্যামিলিতে আসলে সবাই খেলোয়াড়ই ছিলেন। আমি যে ভাইদের মধ্যে সবার ছোট। আমার ছোট একটা বোন আছে। মানে আমি ওই দিক দিয়ে ৭ নাম্বার আরকি। আমার ৮ নাম্বার হচ্ছে আমার বোনটা, ছোট বোনটা। আ ফ্যামিলি বলতে পারেন যে স্পোর্টিং ফ্যামিলি। আব্বাকে তো আর খেলাধুলা করতে দেখিনি। বাট আমার বড় ভাইরা যারা ছিলেন ছোটবেলায় দেখতাম তারা খেলাধুলা করতেন। তো তারা ফুটবলই বেশি খেলতেন। তখন তো ফুটবলের সময় ছিল। ফুটবলের সময়। বড় ভাইয়া ফুটবল খেলতেন, মেজো ভাই ফুটবল খেলতেন। মেজো ভাই আপনি জানেন যে উনি মডার্ন টিমে খেলেছেন। আ তারপরে সেজো ভাই, রুহিন ভাই যার কথা আপনি বললেন, তিনি রাজশাহীতে আ নিয়মিতভাবে খেলতেন। যদিও ঢাকায় খেলেননি বাট তিনিও খেলাধুলা করতেন। আমার বাকি সব ভাইরাই খেলতেন। সো বাসায় তো আমাদের ওই তখন তো বিনোদন ম্যাগাজিন বেশি চলতো। খেলার পাতা বেশি কম চলতো। তো আমাদের বাসায় আবার বিনোদন পাতার থেকে খেলার পত্রিকাটা বেশি আসতো। সো আমি এই গ্রো আপ ইন এ ফ্যামিলি যেখানে স্পোর্টস নিয়ে আলোচনা বেশি হতো। আর আমরা জয়েন্ট ফ্যামিলি ছিলাম। এখনো তাই আছি। শুধু আমার রুহিন ভাই দেশের বাইরে থাকেন, কানাডা থাকেন। ছোট বোনটা দেশের বাইরে থাকেন। আর তাছাড়া সবাই আমরা একসাথে থাকি। শুধু আমি ঢাকাতে থাকি। বাকি ভাইরা কুষ্টিয়াতে আমাদের যে বাসাটা পৈতৃক বাসা, ওই বাসায় আমরা সবাই থাকি। মধ্যবিত্ত ফ্যামিলি বাট বলতে পারেন যে নিজেকে বা আমি ব্লেসড মনে করি যে এই ফ্যামিলিতে জন্মগ্রহণ করে। বিকজ আমাদের ফ্যামিলিটা তো অত সচ্ছল ফ্যামিলি বাট আমরা সবাই একসাথে থাকি। একসাথে আড্ডা মারি। বেসিক্যালি কুষ্টিয়ায় যখন যাই আ একসাথে এই বাসায় খাওয়া, ওই বাসায় মানে যেটা জয়েন্ট ফ্যামিলি যেটা হয়। আ এবং আমি যতদিন বড় হয়েছি এখন পর্যন্ত আমার ফ্যামিলি আসলে আমি সবার ছোট, যেহেতু ভাই-বোনদের মধ্যে সবার ছোট, আমাকে ছোট হিসেবে দেখে। আমার একটা পোশাক বাসায় আমার নাম আসলে আম্মা আমাকে বাবু বলে ডাকতেন। তখন তো ছোটকে সে বাবু বলে ডাকতো। এখন আমার নামটা অনেকটা তাই। একটা সার্টেন এজ পর্যন্ত প্রায় সম্ভবত এইচএসসি পাস করার আগ পর্যন্ত বড় বোন আমাকে খাইয়ে দিতেন আরকি। আমি ওইভাবে বড় হয়েছি আরকি। বাট বলতে পারেন হ্যাঁ, যেহেতু স্পোর্টিং ফ্যামিলিতে বড় হয়েছি তো স্পোর্টসটা ১ম থেকেই ছিল। আ শুরুতে ফুটবল খেলতাম। বাট পরে দেখলাম ক্রিকেটটা ভালো খেলি তো ক্রিকেটেতে এইভাবে চলে আসা। আপনার চাইল্ডহুডে যে গল্প বললেন যে আপনারও দুটো ছেলে, মাশাআল্লাহ। তো আপনার চাইল্ডহুড আপনি কি মনে করেন যে ওরা ডিপ্রাইভড, যে আপনি যে চাইল্ডহুডটা পার হয়ে এসছেন, জি। আপনার ছেলেরা সেরকম একটা, আমি বলছি না তার আপনার পারিবারিকভাবে আপনারা খুবই হ্যাপি। কিন্তু ওই এনভায়রনমেন্টটা আপনার ছেলেরা পাননি। যদিও তারা ঢাকাতে ভালো স্কুলে পড়াশোনা করছেন, মানে সচ্ছলতার দিক থেকেও এগিয়ে। জি।
আহ, আমি মনে করি তারা একটু ডিপ্রাইভ ডেফিনেটলি। হ্যাঁ, হয়তো তারা ঢাকাতে বড় হয়েছেন, একটু বেটার এনভায়রনমেন্ট পেয়েছেন, বাট উই আর ভেরি হ্যাপি। আমরা খুব খুশি ছিলাম, আমরা খুব সুখীও ছিলাম। কারণ আমাদের তো আসলে মানে এ, খেলার যেমনটা ছিল, স্কুল শেষ করার পর মাঠে যেতে হবে এবং আমরা সারাদিন, আমাদের তো অত বিধিনিষেধ ছিল না, সন্ধ্যার পর বাসে ফিরলে হতো। আমরা ওরকম গ্রো আপ হয়েছি অনেক অনেক বন্ধু বান্ধব সবাইকে নিয়ে। কিন্তু ওরা তো, আমার ছেলেরা তো ইনফ্যাক্ট একাই বড় হচ্ছে আর কি। ওরা দুই ভাই মিলে, ওদেরও তো কিছু বন্ধু আছে, বাট ওদের পড়াশোনায় এত চাপ আসলে ওরকম বন্ধুদের সাথে অত মেলামেশাটা স্কুলেই হয়। আমরা যেমন স্কুলের বাইরেও অনেক এর বাসায় বসে যেতাম, আড্ডা মারতাম, সেটা আসলে ওদের হয় না। আর যেটা ওরা ডেফিনেটলি বেশি মিস করে, মাঠে যাওয়াটা। ঢাকাতে আমরা যেন, আমি তো বড় হয়েছি মফস্বলে, তো আমি বিকালে কোন মাঠে গেলাম না গেলাম কেউ তার খবর রাখতো না, মানে বাসায় ফিরলেই হতো। আর এখানে তো আসলে ওরা কোথাও যেতে পারে না, ঢাকায় তো আসলে অত মাঠও নেই যেখানে যে ওরা খেলতে পারে। সো ওই খেলাধুলার পরিবেশটা ওরা মিস করে ডেফিনেটলি। ওদের জীবনটা অনেকটাই ওই PS5, PS4 নির্ভর, অনলাইন নির্ভর। ওরা তো আসলে টিভি কিংবা গেমস খেলে বেশি সময় কাটে। বাট যে আউটডোর অ্যাক্টিভিটিস সেটা ডেফিনেটলি ওরা, আমি মনে হয়, অনেকখানি ডিপ্রাইভড। ঢাকাতে আমরা সবার যারা থাকি ক্ষেত্রেই। সবারই একই সেম প্রবলেম। তো আপনার গল্প শুনতে, শুনতে মনে হচ্ছিল কোইন্সিডেন্স যে আমার পরিবারেও আমরা ৮ ভাই বোন, আমি সবার ছোট এবং আমাদের পাড়ায় শুধু ফুটবল, ক্রিকেট না, প্রবাবলি এমন কোনো খেলা নাই, মানে আর্চারির মতো কঠিন খেলা না। সিজনে আমরা ঘুড়ি ওড়ানো থেকে শুরু করে চারা খেলা, তারপরে আমি ডাঙ্গুলি টেনিস, খেলছি। ডাঙ্গুলি খেলা, আপনি ডাঙ্গুলি খেলেন না? রাইট। সাতচারা। সাত চারা আসলে খেলাধুলা ছাড়া আমার জীবনে কিছু ছিল না। এর মধ্যে আপনার ভাইরা সবাই প্রত্যেকেই বিভিন্ন জায়গায় বিভিন্ন খেলায় নাম করেছেন। আপনি ইয়েটা ছিল তখন ফুটবলের জোয়ার ছিল। আপনি ক্রিকেটে শিফট করলেন কিভাবে? সেটাই, আপনার কথার প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে, উইথ অল ডিউ রেসপেক্ট, উইথ মডার্ন ডেজ প্লেয়ার, আমাদের কিন্তু ওই যে, আমি যেহেতু ডেভেলপমেন্টে কাজ করি, বিভিন্ন কোচের সাথে কাজ করি। সো আমাদের সময় যেটা হতো যে, আমরা, আপনি যেটা বললেন, আমরা সব খেলতাম। আমি ফুটবল, ক্রিকেট, হকিও খেলেছি, জাম্বুরাতে ফুটবল জাম্বুরাতে খেলেছি। ফুটবল খেলা। উই প্লেড অল কাইন্ড অফ স্পোর্টস। দেন তারপরে একটা সময় দেখলাম যে ক্রিকেটটা, আমি ফুটবলেতে ভালো খেলি। আমরা যখন মাদেপুরে থাকতাম, ফরচুনেটলি তখন ঢাকাতে দুজন কোচ গিয়েছিলেন। একটা কোচিং ক্যাম্প হয়েছিল। সেখানে আমাকে মানে ওই ওই তখন আমিরুজ্জামান বাবু নামে একজন লোক থাকতেন। উনি আমাকে জোর করে নিয়ে গেলেন, "আসো।" উনি কিছু এখনো আপনার গল্প উনি, করেন। হ্যাঁ, তো উনি আসলে উনি না নিয়ে গেলে হয়তো যাওয়া হতও না আমার। উনি জোর করে নিয়ে গেলেন যে, আমি তখন ক্লাস 8 এ পড়ি। আমার যাওয়ার কথাও না। সো নিয়ে গেছে। আমি তার আগে সম্ভবত আমি ক্রিকেট ব্যাট ধরিও নাই। সো ওইখানেই ১ম ক্রিকেট ব্যাট ধরা, করা। তো যেটা বলছে সে দেখানো। তো ওই ক্যাম্পে যে আবিষ্কার করলাম যে ফুটবলের থেকে ক্রিকেটটা ভালো খেলি। তো ওই ক্রিকেটটা আসলে এভাবে আসা। আর যেই প্রসঙ্গটা বলছিলাম যে, উইথ অল ডিউ রেসপেক্ট, মডার্ন ডেজ প্লেয়ার, এখন কিন্তু কোচটা একটা ইন্সপায়ার করে। যে যেই স্পোর্টসই করুক, আরেকটা স্পোর্টস যেন তিনি আরেকটু সংযুক্ত থাকেন। যে ক্রিকেট খেলে তিনি ফুটবল খেলেন কিংবা টেনিস খেলেন। কিন্তু এখন কিন্তু আমাদের দেশে যেটা হয়, আপনি দেখবেন যে আমাদের যারা ক্রিকেট প্লেয়ার হতে চায়, তারা শুধু ক্রিকেটই খেলে। এতে যেটা হয় যে, আপনার সৃজনশীলতা যেটা বলি না, ওই জায়গাটা কিন্তু কমে যায়। অনেকটা টাইপ টাইপের প্লেয়ার হয়ে যায়। কিন্তু যে সব স্পোর্টস খেলে, সে কিন্তু দেখা যাচ্ছে বড় প্লেয়ার। সাকিব আল হাসান কিন্তু সব স্পোর্টস খেলতেন। সো আমাদের এখন যে নতুন ছেলেরা আসছে, আমরা তাদের পাচ্ছি, তাদের মধ্যে ক্রিয়েটিভিটিটা কম। তারা একটা টাইট টাইপের প্লেয়ার। যেহেতু তারা আর কোনো স্পোর্টস খেলেন না। দেখবেন যে সারাদিন ওই ক্রিকেট, মানে ক্রিকেটে আর কোনো কিছু করছেন না। সো এটাও কিন্তু এখনকার ছেলেদের একটা সমস্যা, ঠিক বলব না। এটা একটা, যেটা বলে, ক্রিয়েটিভিটি কমে যাচ্ছে। কারণ স্কিল তো একটা থাকেই, বাট স্কিলটা আরো বাড়ানোর জন্য আপনি সব স্পোর্টস যদি খেলেন, আপনার মাথাটা অনেক বেশি খুলে যায়। তো ফ্লেক্সিবিলিটিও কি বাড়ে না বডির? ধরেন আপনি একই ধরনের রুটিনে অভ্যস্ত হচ্ছেন। যদি আমি জিম থেকে ধরি, ম্যাচের পর কুলিং ডাউন ধরি, সুইমিং ধরি, মানে এখনকার প্লেয়ার ডেফিনিটলি আপনাদের সময়ের চাইতে অনেক ফিট যারা ক্রিকেটে আছেন। কিন্তু দেখা যায় যে গ্রাউন্ড ফিল্ডিং এ মনে হয় যে কোথায় যেন আটকে আছে শরীরটা, মানে অতটা ফ্লেক্সিবল না। যেমন আপনার কোনটা কি দাদা, আপনার দৌড় নিয়ে আমরা অনেক জোক করেছি। বাট যখন গ্রাউন্ড ফিল্ডিং এর ব্যাপার আসতো, যে ক্যাচিং এর ব্যাপার আসতো, আমি যদি স্পেসিফিক্যালি বলি, আপনি একটা নিট ক্যাচ টেকার ছিলেন এবং আপনাদের সময় যারা প্রত্যেকে, তখন কিন্তু অত ফিটনেস নিয়ে অত জি। কাজ হতো না। বাট ওই স্মার্টনেসটা, ওই গেম সেন্স বলবো না, স্কিল বলবো না, এটা কি ফ্লেক্সিবিলিটির কারণে? আপনি যেটা বলছিলেন চিন্তার কথা, শুধু চিন্তা না, আমার কাছে মনে হয় যেহেতু আপনারা সবাই, আপনি, আকরাম ভাই, বুলবুল ভাই, আপনারা কিন্তু সব স্পোর্টসই খেলতেন, অন্য স্পোর্টসও খেলতেন। এই ওই ফ্লেক্সিবিলিটিটাও কি এই মাল্টি স্পোর্টস থেকেই আসে কিনা? সাইদ ভাই, এটা অনেকটা ওই একটা আমরা উদাহরণ দেই না যে,
সুইমিং পুলে সাঁতার কাটার, পুকুরে সাঁতার কাটার, সরি নদীতে সাঁতার কাটার ডিফারেন্ট অনেক ডিফারেন্স। অনেক ডিফারেন্স থাকবে। সুইমিং পুলে আপনি একদিকে সোজা সাঁতার কাটবেন। আপনি খুব ভালো সুইমার হবেন কিন্তু বেসিক্যালি আপনি শিখবেন শুধু সোজা সাঁতার কেটে যাওয়া। আর আপনার নদীতে যখন সাঁতার কাটবেন আপনার কারেন্ট আসবে, মানে নদীর স্রোত আসবে, বিভিন্ন দিক থাকে। তো তখন কিন্তু আপনার ওই ক্রিয়েটিভিটিটা বাড়ে, চ্যালেঞ্জটা বাড়ে। একটা তো আপনার ফ্লেক্সিবিলিটির একটা ব্যাপার থাকবে, মানে আপনার বিভিন্ন আপনি যখন স্পোর্টস খেলবেন, সেই ক্রিকেটে আপনার শরীরের কিছু মাসেল কাজ করবে, ফুটবলে কিছু মাসেল কাজ করবে, আবার যখন ব্যাডমিন্টন খেলবেন অন্য একটা মাসেল কাজ করবে। তো এগুলো মাসেল মেমোরি বলে থাকে। আপনি সব স্পোর্টস খেলবেন তার মানে আপনার সব মাসেলটা সব কিছুর জন্যই প্রস্তুত, চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। এবং বিভিন্ন স্পোর্টস কিন্তু বিভিন্ন রকম চ্যালেঞ্জ থাকে। সো ওইটা ব্যাপারটা একটু অন্যরকমই। সুইমিং পুলে সাঁতার কাটা, নদীতে সাঁতার কাটার মতো। আপনি যখন সব স্পোর্টসে থাকবেন তখন দেখবেন আপনি আপনার ওই ক্রিয়েটিভিটি বলেন, আপনি স্কিলটা বলেন কিংবা ফ্লেক্সিবিলিটি সেটা এমনিতে বেড়ে যায়। আপনি সাঁতারের কথা বললেন বলে আমার একজনের কথা মনে পড়লো। খালেদ মাহমুদের সঙ্গে আরেকদিন পডকাস্ট করে উনি বলছিলেন যে বাংলাদেশের ২ টো ক্যারেক্টার মাশরাফি বিন মুর্তজা এবং মোহাম্মদ রফিক। মানে তাদের মধ্যে ন্যাচারাল কিছু জিনিস ডেভেলপ করেছে প্রবাবলি এই নদীতে সাঁতার। আ মোহাম্মদ রফিকের জি। তো আপনি জানেন, মাশরাফিরটাও জানেন। আপনারও কি তাই মনে হয় যে মানে এই নেচার থেকে স্ট্রং হয়ে আসা বা ফাইট করা যেটা আপনি বলছিলেন, তারা কিন্তু ফিজিক্যালিও দে আর মোর ফিট। মানে মোহাম্মদ রফিক যে বয়সে খেলা ছেড়েছেন বা শুরু করেছিলেন, বা মাশরাফি যতগুলো ইনজুরি নিয়ে ওভারকাম করতে পেরেছেন, আপনার কি মনে হয় যে এই জিনিসগুলো হেল্প করেছে তাদের? সেটা আপনি কোনো একটা মুভি সম্ভবত রকি 4 কি রকি 3 হবে। আপনার ঠিক মনে পড়ছে না। স্ট্যালোনের। স্ট্যালোনের। আপনি মুভিটা যদি মনে দেন, তার এগেইনস্টে যে একটা যুদ্ধে একটা মানে বক্সিং একটা ফাইট ছিল। তো তার সাথে যিনি ফাইট করছেন তিনি আসলে ট্রেন করছিলেন জিমে, জিমে। ট্রেডমিলে। আর স্টেলেন দৌড়াচ্ছেন বনের মধ্যে। ন্যাচারাল জিনিসটা ন্যাচারাল। আপনি ট্রেডমিলে যতই দৌড়ান আর ট্রেডমিলে দৌড়ানো আর মাঠে দৌড়ানোর মধ্যে একটা অনেক ডিফারেন্স থাকে। ডেফিনিটলি আমি মাশরাফিকে তো একদম কাছ থেকে দেখেছি। মাশরাফির তো অনেক চ্যালেঞ্জের মধ্যে কিন্তু যেতে হয়েছে। ওর যেই সিরিজ অফ ইনজুরি হয়েছে সেটা আসলে আ অকল্পনীয়। তারপরে তো খেলে গেছেন, এটা অবিশ্বাস্য একটা, মানে বই লিখলে হয়তো এটাকে এক্সাম্পল হিসেবে সেটও করা যেতে পারে। এর পিছে এবং এমন না যে মাশরাফি যখন এসেছে তখন আমাদের এখনকার যেই জিম মানে নিজের দিকে নিউট্রিশন যেই এটা ফলো করা হয় এখন গাইড করার লোকও গাইড অনেক। লোকও আছে। তখন তো এটা একদমই ছিল না। আমি শুরুর দিকে কথা বলছি। আমাদের তখন দেখা যাচ্ছে জিম করতে গেলে হয়তো ওই আর্মির জিম ইউজ করতে হচ্ছে। বিকেএসপি যে অত ইকুইপড জিম না সেটা করতে হয়েছে। বাট ওর শুরুতে যখন এসেছিল ও ন্যাচারালি ফিট হয়ে এসেছিল। বিকজ ও জানি ওই যে ওদের একটা ছিল যে দিনে এটলিস্ট ৪ বার ওই চিত্রায়ন দিয়ে চিত্রায়ন দিয়ে এপার ওপার করা। প্রচন্ড স্রোত কিন্তু। প্রচন্ড স্রোত এবং কম্পিটিশন হতো তাদের। তো ওর শরীরটা কিন্তু শুরুতে এভাবে তৈরি হয়ে গিয়েছিল। মোহাম্মদ রফিকও কিন্তু অনেকটাই সেরকমই। ও কিন্তু বড় হয়েছে এইভাবেই। নদী সাঁতরালো, হয়তো ওই যে নৌকা চালিয়ে ওর শরীরটা কিন্তু ওইভাবেই সুস্থ হয়ে গেছে। মানে তৈরি হয়ে গেছে। এখনকার ছেলেদের কিন্তু এই সুযোগটা কম। এখন আমরা ছোটবেলাতে দেখি জিম নির্ভর অনেকটা হয়ে যায়। জিম ইজ ফাইন। জিম তো খুবই ইম্পোর্টেন্ট, বাট দ্য সেম টাইম আপনি যদি ন্যাচারালি শরীরটা বিল্ড আপ করতে পারেন সেটাতে ভালো আর কিছু হতে পারে না। ভালো জায়গায় এসছেন। এখন আপনার কাছে আমার প্রশ্ন, জি। আপনি হাবিবুল বাশার, বাংলাদেশের অনেক তারকা খেলোয়াড় এসছেন, বাট আপনার সময়ে আপনার কনসিস্টেন্সি আমরা আসলে সত্যি কথা এই সময়টাতেও দেখি না। সো ইউ হ্যাড ইউ হ্যাড এ লাইফ, মানে পারফরমেন্স সেই সময়টায়। বাট তখন সুবিধা অত বেশি ছিল না, অর্থাগমও এত বেশি ছিল না যেটা এখন আছে। তারপর যদি আপনাকে অপশন দেই যে আপনি কি আপনার সময়ে ফিরে শুধু আরেকটা সুযোগ পান জি। খেলার, আপনার সময়ে খেলবেন নাকি এই সময়ে খেলবেন? আ আমি আমার সময়ের খেলাটাকে নিয়ে আমি কমপ্লেইন করব না। বিকজ আই থিংক আমাদের সময় যেটা হয়েছে যে আমরা খেলাটা এনজয় করেছি। তখন একটা তো খেলে টাকা পয়সা আসতো বলে ফ্যামিলি রাজি হয়েছিল যে খেলতে, নাহলে তো হয়তো রাজি হতো না। তখন কিছু টাকা আসা শুরু হয়েছে এবং তখনকার মানে পারিপার্শ্বিকতা আমি বলব যে একদম খুব যে খারাপ ছিল তা না। মোটামুটি পাচ্ছিলাম। আই ওয়াজ হ্যাপি। বাট সবচেয়ে বড় তো আমি খেলাটা খুব এনজয় করছিলাম। আমাদের সময়টা কিন্তু আ উই হ্যাড ফান, ইউ নো দ্যাট। আমরা শুধু মাঠে না, আমার মাঠে খেলাটা খুব আনন্দের ছিল। এখন যেমন অনেকে দেখি ফার্স্ট ক্লাস বেশি ১ম শ্রেণী খেলার সময় অনেকে বোর হয়ে যায়, খেলতে চায় না। কিন্তু আমাদের কাছে খেলাটা আনন্দের ছিল। মানে খেলবো না এই চিন্তা কোনোদিন মাথায় আসতো না যে খেলতে কষ্ট হচ্ছে কিংবা খেলতে ভালো লাগছে। এই জিনিসটা আমাদের মাথায় কখনো ছিল না। আমরা মাঠে এনজয় করেছি, মাঠের বাইরে অনেক আড্ডা মেরেছি। আমাদের সেই বন্ধুত্বটা এখন আছে। খালেদ মাস্টারের সাথে এখনো আমরা যখন অনেক ঘন্টা আড্ডা দিই। জাভেদ ওমরের সাথে এখনো আমার মানে সকাল বিকাল মানে ২ দিন কথা না বললে
মনে হয় যে কিছু একটা ঝামেলা হয়েছে মনে হয়। So আমাদের বন্ধুদের ওরকম ফ্যামিলিগতভাবে আমরা খুব রিলেটেড। তো ওইটা ওই জন্য আমি মনে করি আমরা ভাগ্যবান। ওই সময়টুকু আমরা কাটিয়েছিলাম। বাট যদি বেছে নিতে বলেন আমি এখনকার সময়টা বেছে নেব যার একটা বড় কারণ সাইদ ভাই যে আর্থিক নিরাপত্তা। মানে আমাদের সময় যখন খেলতে হচ্ছে আমাদের ব্যাক অফ দ্য মাইন্ডে কিন্তু সবসময় কাজ করেছে তারপরে কি? একটা সময় তো খেলা ছাড়বো তারপরে আমার কি হবে? তখন কিন্তু আমরা খেলে একটা ডিসেন্ট লাইফ লিড করতে পারতাম। বাট এখন যেমন একটা বছরে যা ওরা মানে যেটা ওদের আর্নিং হয় আমাদের সারা জীবন আর্নিং হয়তো সেটা ছিল আরকি। তো এখন আর্থিক নিরাপত্তাটা অনেক বেশি ডেফিনিটলি বিকজ এটা খুব ইম্পর্টেন্ট। আর্থিক নিরাপত্তা থেকে পেলে আপনাকে অন্য আর কিছু চিন্তা করতে হয় না। বাট এট সেম টাইম এখনকার ছেলেদের জন্য আমার একটিই লাগে যে ওরা মনে হয় খেলাটা আমাদের মতো এনজয় এত করে না। এনজয় করে না। আমি দেখেছি যে অনেকটাই হয় না খেলাটা বার্ডেন হয়ে গেলে কিন্তু আপনার জন্য একটু মুশকিল। সো ওরা মাঠে আমার মনে হয় না আমরা যতটা এনজয় করি অতটা এনজয় করে। কারণ মাঠের বাইরে আমি ওদেরকে খুব একটা দেখি না টাইম স্পেন্ড করতে। না, আমরাও দেখি না বাইরে থেকে। সত্যি কথা এটা আমারও মনে হয় যে আপনাদের সঙ্গে সময়ের সঙ্গে কম্পেয়ার করলে আসলে তারা খুব রিচ লাইফ বাট কোয়ালিটি বোধহয় আপনাদের সময় বেশি। টাকা পয়সার যে ব্যাপারটা যেহেতু সেটা একটা মজার ঘটনা শেয়ার না করলেই না। আই এম সিওর যে আপনি মাইন্ড করবেন না। আফটার অল দিস ইয়ার্স আমরা জীবনের একটা প্রান্ত পার হয়ে এসেছি। বুলাওয়েতে ছিল বোধহয় না? গুলো হ্যাঁ, ২০০১ সালে। আলশারিয়ার লোকন আপনার রুমমেট। জি, জি, জি। তো একই হোটেলে আমরা ছিলাম। দর্শকদের জন্য বলছি আরকি যে আপনি যেটা বললেন তখন আসলে আপনাদের জন্য প্রত্যেকটা ডলার খুব ইম্পোর্টেন্ট ছিল। আমি রুমে গিয়ে দেখি যে আপনি আপনার বিছানায় ডলার শুকাচ্ছেন। সেই গল্পটা একটু বলবেন? আমি আসলে ভুলে গেছি। আপনি একটু মনে করে দিবেন? জিম্বাবুয়ে ডলার আপনার লন্ড্রি করতে দিয়েছেন। আচ্ছা ভিতরে চলে গিয়েছিল। ভেতরে জি, জি। চলে গেছে অ্যান্ড ইউ আর ভেরি অ্যাংশাস যে এই ডলারটা কিভাবে শুকানো যায় এবং খুব বেশি জিম্বাবুয়ে ডলার তখনও $১ সমান ১ ইউএস ডলার সমান ৫২ জিম ডলার ছিল ৫২ জি তখন। ডলার। সো ইট ওয়াজ এক্সপেন্সিভ। এখন যারা মনে করে ট্রিলিয়ন ডলার জিম ডলার অত সস্তা ছিল না জিম ডলার। তো আমি টাকার অ্যামাউন্টটা মনে হচ্ছে না কাছাকাছি। মানে আমি কোনটা বলতে চাচ্ছি যে আপনাদের জন্য আসলে ওই টাকাটাও ওই সময় অনেক গুরুত্বপূর্ণ ছিল। খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই। কারণ আমরা তো তখন আমাদের ম্যাচ ফিস খুব একটা বেশি নেই। জাস্ট স্টার্টেড সেলারি পাচ্ছি তখন আমাদের খরচ জিম্বাবুয়ে এক্সপেন্সিভ হয়ে আপনাদের গেছে। তখন বোধহয় ৳৬০,০০০ বেতন ছিল না? যতদূর মনে পড়ে। আমার মনে হয় ৪০ ৪০ ও ৬০,০০০ ছিল কিন্তু ক্যাপ্টেনের বোধহয় ক্যাপ্টেন ছিল। জি। তো আর ম্যাচ ফি কত ছিল টেস্ট ম্যাচ? না বলে না একটু দর্শক জানুক যে তখন ম্যাচ ফি স্টার্ট হয়েছিল আই এম নট টু সিউর সম্ভবত সামথিং অ্যারাউন্ড $২০০ কি আ $৩০০-৫০০ মনে হয় এরকম। আর ডিএ পেতেন আমি জানি হোম বোর্ড এবং বিসিবি থেকে সব মিলিয়ে $৫০। $৫০ তো পরে আর তখন ফার্স্ট ক্লাসে আপনারা ম্যাচ ফি ছিল না। ডিএ পেতেন ৳৪০০। ৳৪০০ নো আর লন্ড্রি। আপনি তো লন্ড্রি বিমানের ছিল না তখন। লন্ড্রি আমাদের নিজের লন্ড্রি করতে হতো। নিজে লন্ড্রি করতে হতো। সো প্রেক্ষাপটটা জানা দরকার। জি, কি জি, কারণে আপনাদের জন্য প্রতিটা টাকাই জি। গুরুত্বপূর্ণ ছিল? এখন আপনি গল্পটা একটু রিভিজিট করেন। না যদি আপনি বুঝতে পারছেন আমাদের কাছে টাকাটা কত গুরুত্বপূর্ণ ছিল। কারণ তখন তো ইন্টারনেটের যুগ নেই। ফোন করতে হতো। তো বাসায় ফোন করতে একটা হিসাব থাকতো। সো আ কিভাবে কথা বলতেন ভাবির সঙ্গে? আমি জানি না দর্শক এই জানুক। কলিং কার্ড কিনে একটা করে ফোন করতো। কলিং কার্ড কিনে অনেক কিছু করে কথা তা আমি বলতে তো হতো। শুনতাম যে বলতেন, "কেমন আছো? আমি ভালো আছি।" মানে এরকম কিছু? না সেটা হয়েছিল নিউজিল্যান্ডের ঘটনা। নিউজিল্যান্ডে গিয়েছিল যে আমাদের ফোন বুথ ছিল। যে এখানে ফোন দিলে ১ম ৪ সেকেন্ড মনে হয় ফ্রি ফ্রি থাকতে ছিল। হয়। তো ওইটা দিয়ে অনেকক্ষণ কথা ভালো আছি, কেটে দেওয়া ভালো আছি। ঠিক আছে এরকম করে ব্যাপার ছিল। না ওই আরকি মানে আমি তো এমনি মন ভোলা মানুষ। সো কোথায় কি থাকে খেয়াল নেই। তো পকেটের মধ্যে চলে গেছে তো। somehow I got it back বাট সেকেন্ড থিং ছিল যে এই টাকাটা চলে এলে মানে তখন তো ফুড অনেক এক্সপেনসিভ। আমরা যে তখন অনেক টাকা পাই তাও না। সো প্রতিটা ডাইম আমাদের জন্য খুব ইম্পোর্টেন্ট ছিল। মানে আর জিম্বাবুয়ে তো আমার কাছে অনেক হ্যাঁ, ইম্পোর্টেন্ট ছিল। জিম্বাবুয়েতে তখন অ্যাকচুয়ালি বাইরে খেতে যাওয়ার মতো পরিস্থিতিও ছিল না, না। না ছিল না। আপনি জানেন তো সব মিলে ইট ওয়াজ ভেরি ইম্পোর্টেন্ট। রোকন অনেক হাসাহাসি করছিল। করেছিল। হ্যাঁ, সেই গল্পটা আমি বলতাম যে মানে বাট আমার জন্য খুবই মানে এটা অনেক মানে একটা টকিং ওই ট্যুরে একটা এটা নিয়ে গল্পও চালু হয়ে গেছিল। বাট আমার জন্য আসলে তখন প্রতিটা ডাইম ওয়াজ ভেরি ইম্পোর্টেন্ট। আলশারিরা তো তখনও বিয়ে করেননি। আর সে তখন বিয়ে করে না। বাট প্রেম বাট করেন। আমি ভাবির বিয়ে সঙ্গে তার করিনি। তখন জি। সম্পর্ক আমি দেখলাম যে তিনিই একমাত্র ফোনে লম্বা সময় কথা বলতেন এবং আপনার ওই ঘটনা নিয়ে উনি হাসাহাসি করতে একটা কথা বলছেন সেটা সত্যি কিনা জানতে চাই। যে ভাই দেখেন ও যে টাকা শুকাচ্ছে এটা বউর ভয়। এটা কি সত্যি? না আমার বউ আমার বেশি হিসাবি। তা বাট থ্যাংক গড নইলে না, তো না সমস্যাই হ্যাঁ, ছিল। আমার বউ আমার তো বেশি হিসাবি বাট সে আবার এরকম হিসাবি না যে না খেয়ে পয়সা পাচ্ছে এরকম হিসাবি না। বাট অবশ্যই যে সেও চায় না আমি মানে এমনি মানে নষ্ট করি টাকাটা আরকি। তো
তার জন্য তো আমার যা হয়েছে তার জন্য হয়েছে, বিকজ আমি কখনোই হিসাবের ব্যাপারে আমি সবসময় আসলে বেহিসাবি। এটা আমার কোনো অনেক হিসাবে আমি মিলাতে পারিনি। বাট হ্যাঁ, বিকজ অফ হার প্রবাবলি যেইটুকু আমার হয়েছে তার জন্য হয়েছে। মানে এটা ঠিক কার্পণ্য না। মানে আমরা আসলে এই গল্পটা করছি, আমি জানি না দর্শক কিভাবে নিচ্ছেন। আমরা কিন্তু অ্যাকচুয়ালি প্রবাবলি ক্রিকেটের আমাদের দুজনের এক্সপেরিয়েন্সের জায়গা থেকে বেস্ট পসিবল ট্যুর নিয়ে আলাপ করছি। যে মানে আমার এখনো মানে প্রতিটা সেকেন্ড মনে পড়ে যে জিম্বাবুয়েতে বাংলাদেশ ফার্স্ট অ্যাওয়ে ট্যুর করতে গেল। ইট ওয়াজ এক্সাইটিং। রেজাল্ট ওয়াইজ হয়তো খুব ভালো না, বাট মানে আপনার কি এর চেয়ে পারফরমেন্স ওয়াইজ অনেক ভালো ট্যুর গেছে। আপনি এরপর জিম্বাবুয়েতে ক্যাপ্টেন হিসেবে ম্যাচ জিতেছেন, বাট ওই ট্যুরটা কি একটু এক্সেপশনাল ছিল কিনা আপনার লাইফে? আমার মনে হয় যে আমার ক্রিকেটিং ক্যারিয়ারটা সেট করে দিয়েছিল অনেক ওই টুরটাই। আমি তো 95 প্রথম ঢুকলাম টিমে। এশিয়া কাপ, তখন তো আসলে আমাদের এশিয়া কাপ। আমি তো যাওয়া আসা করতাম টিমের মধ্যে। অনেকবার যাওয়া আসা করেছি। সো তখন আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেট তো আমরা রেগুলার খেলতাম না। তো আমরা তো আসলে শুরু করলাম ওই টেস্ট পাওয়ার পর থেকে, টেস্ট খেলার পর থেকে। আমাদের ফার্স্ট ট্রিপ। তো তখন কিন্তু দলে আমার মনে হয় ওই ডিসিশনটা আমাদের ভুল ছিল। আমাদের তখন আমরা শুরু করলাম প্ল্যান করতে যে আমরা সব চেঞ্জ করে সব ফেলবো। চেঞ্জ করে ফেলবো। I think that was a mistake. আমিনুল ইসলামকে বাদ দেওয়ার হ্যাঁ, কথা ছিল, আকরাম খানকে বাদ দেওয়ার কথা ছিল। এবং বুলভাই তখন 145 করে গেলেন। করে গেলেন পরে ভেরি ওইখানে নেক্সট টেস্ট। ভেরি নেক্সট 88 করে টেনশনে। আমি আমি বুলভাইয়ের সাথে রিসেন্টলি দেখা জিজ্ঞেস করি, আপনি টেনশন কেন করেছেন? বিকজ 145 করেছেন, তারপরে ফার্স্ট ইনিংসে রানও করেছেন। তারপরে টেনশন কে ছিল? সো উনি হাসছিল আরকি কথাটা শুনে। সো আমাদের আই থিংক দ্যাট ওয়াজ আ মিস্টেক। মানে যদি উনি বুল ভাই, আকরাম ভাই ওনাদের আর কিছুদিন খেলতেন তাহলে আমাদের কাজটা একটু ইজিয়ার হতো আরকি। তখন আমরা হঠাৎ করে সিনিয়র হয়ে গেলাম। আপনারা তো মোহাম্মদ রফিককেও টেস্ট বোলার মনে করতেন না। মনে করতেন যে শুধু হোয়াইট বলে সে পারে। সেই গল্পটা বলবো আপনাকে। সেই স্টোরিটা বলছি। আচ্ছা যাই হোক। তো এক্সাইটিং ছিল ইন এ সেন্স জিম্বাবুয়ে টিম কিন্তু তখন তো অনেক ভালো। মানে My God, এখন Kuzu। টু গুড। আমি এখনকার টিম যদি 10 হয় তখন জীবনে 50 বলবো। 20 ও বলবো না, 50 বলবো। দে আর টু গুড। আর এই কন্ডিশনটা তখন আমাদের সম্পূর্ণ অচেনা। I mean টোটাল এপ্রিল মাস, মার্চ, এপ্রিল মাস, এপ্রিল, মৃদু বৃষ্টি, হালকা ঠান্ডা, গ্রিন টপ। গ্রিন টপ। আমার মনে আছে আমার প্রথম দিন যে উইকেট খুঁজছিলাম, উইকেটটা কোথায়? মানে ফার্স্ট দিন আমরা তো জাস্ট সো গ্রিন, উইকেট আলাদা করতে পারছিলাম না। আমাদের অভ্যাসও নেই, গুড টিম এবং পরিবেশটা সম্পূর্ণ ডিফারেন্ট। সবকিছু মিলে সম্পূর্ণ অন্যরকম ট্যুর ছিল। বাট আই থিংক উই প্লেড ওয়েল। ওই ট্রিপটা আমরা ভালো খেলেছিলাম। আমরা বেশ ফাইট করেছিলাম ওই জিম্বাবুয়ে টিমের সাথে এবং দিন শেষে আমার কাছে মনে হচ্ছে ওদের কাছ থেকে রেসপেক্টটা আমরা আদায় করতে পেরেছিলাম। ওরা হয়তো এক্সপেক্ট করেনি যে বাংলাদেশ দলে সে এত ভালো খেলবে প্রথম মানে ফার্স্ট টেস্ট সিরিজ হিসাবে। বাট আমার মনে হয় যে তখন আমরা যে প্রথম স্টেপটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ওটা ভুল ছিল। যে তখনই আমরা চিন্তা করেছিলাম যে আমরা নেক্সট লেভেলে চলে যাব। নেক্সট লেভেলে চলে যাবো, নেক্সট আগামী টিম বানাবো। তখন আসলে আমাদের একটু স্লো গেলে হয়তো আমাদের পরবর্তী যাত্রাটা আরো একটু মসৃণ হতো। একই কাণ্ড তো হয়েছিল চ্যাম্পিয়ন্স আইসিসি ট্রফি জেতার পরে। মানে খুব বেশি ফ্ল্যাকচুয়েট করেছিল, কাটিং এন্ড চপিং চলতো। আপনার কি মনে হয় যে আপনাকে রফিকের স্টোরিটা বলবো একটু? আমরা ওই প্রসঙ্গে আসবো, অবশ্যই আসবো। ওনাকে বাদ দিয়ে আসলে বাংলাদেশ আমাদের সময়ের আলোচনা জি, আসলে জি, জি। হয় না। আমি কোনটা বলতেছি, তখন জিম্বাবুয়ে ক্রিকেট আপনি যেটা বললেন রেসপেক্ট, মানে সেটা আমরা সাংবাদিক হিসেবে আমরা দেখেছি যে আসলে আমাদেরকেও ওদের সাধারণ মানুষ সাংবাদিক শুনে যত কিছু জানতে চেয়েছে, প্লেয়াররা যেই রেসপেক্টটা আমাদের করেছে। তারপর আপনার অস্ট্রেলিয়া গেলেন, পাকিস্তান গেলেন, নিউজিল্যান্ড গেলেন, সব জায়গায় কিন্তু রেসপেক্ট হয়েছে, ইভেন ইন্ডিয়াতেও। এখন কি গ্লোবালি আপনি তো এখনো বিভিন্ন দলের সঙ্গে যান, গ্লোবালি কি অপোনেন্ট নিয়ে ওই আগের সেই রেসপেক্টটা নেই? আমি শুধু প্লেয়ারদের পয়েন্ট অফ ভিউ থেকে বলছি না, দর্শক বলেন, যাই বলেন, মানে পরিবেশটা কি ক্রিকেটিং সারফেসে পরিবেশটা কি আগের মতো আছে? আমি খুব অবাক হয়েছিলাম কিছুদিন আগে শ্রীলঙ্কায় গিয়েছিলাম। এমনি কি শ্রীলঙ্কায় কিন্তু আমরা খুব সভ্য ভদ্র জাতি হিসেবে জানি। সো আই ওয়াজ ওয়াচিং, আমি সিলেক্টেড তখন ছিলাম। খেলা দেখছিলাম নিধাস ট্রফি বা কোনো একটা ট্রফি, নিধাস ট্রফি না, নিধাস ট্রফির পরে তো আসলে সম্পর্ক একটু সামনে খারাপ, different আরো হলো। বেশি তার খারাপ। আগে তার আগে কোনো একটা কোনো একটা বাইলেটারাল সিরিজ হবে সম্ভবত। সো 2013 মোস্ট সম্ভবত লাইকলি। না, তারও পরে somehow দর্শকরা আমাকে হঠাৎ করে মানে যেটা গালি বললে মানে ওরা আমার অ্যাবিউজ করছিল। আমি বসে আছি ওই ইসে, দে সেইং সামথিং নট নাইস। তো আমি একটু অবাক হয়েছিলাম তখন। মানে দর্শক এরকম তো করার কথা না। দে আর সাপোজ টু বি স্পোর্টিং নেশন, এরকম হওয়া উচিত। আমার মনে হয় যে আগের মতো নেই সাইদ ভাই, ডেফিনিটলি না। এবং আমি যখন এখন তো ইন্ডিয়া আমরা তার আগে যখন ইন্ডিয়ায় যেতাম আমরা লাস্ট 5-6 ইয়ার্স,
আমার মনে হয় ২০০৭-এর পরে তো ওরা এখনো ওই ৭-এর জয় হারাটা কিন্তু ওরা কখনোই ভোলেনি। ওই ২০০৭-এর পরে আমি যতবার ইন্ডিয়া গেছি মানে T25 বা লাস্ট গিয়েছিলাম মনে হয় ২৩ না ২৪-এ। ২৩ ওয়ার্ল্ড কাপ। ২৩ ওয়ার্ল্ড কাপে। এই যতবার গিয়েছি ওরা আমারে মানে একটা ওই যে ২০০৭ সালের কথা ওইটা ওরা কখনোই ভুলতে পারে নাই। they still remember বাট ওই মিউচুয়াল রেসপেক্ট এর জায়গাটা আসলে নেই। এখন আর ওই হয় না যে আগে যে অন্য দল এসে তাদেরকে সম্মান করা, তাদেরকে একটু রেসপেক্ট মানে ওইভাবে দেখানো সেটা আসলে ঠিক আগের মধ্যে আমার মনে হয় এটা বেশি হয়েছে আমরা যখন অনলাইনে ঢুকেছি। অনলাইনে ঢোকার পরে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে আমরা যখন বেশি কারণ সোশ্যাল মিডিয়া একটা তো ডিফারেন্ট হয়। তো এটা হওয়ার পর থেকে মানে মিউচুয়াল রেসপেক্টটা একটু কমে গেছে। ভেরি আনফরচুনেট। তো আমরা আবার শুরুতে ফিরে জি। যাই। আপনি 95 এ আপনার ওয়ানডে অভিষেক হলো। ওয়ানডেটা কি আপনার টাইপের খেলা ছিল না? যদি আপনি আপনার নিজের ক্যারিয়ার যদি বিচার করেন। তখন তো আমরা আসলে ওয়ান ডে খেলতাম। তখন তো আসলে হুম। না। বাট আমি এক টাইপের প্লেয়ার ছিলাম যেটা আমার লাল বলে বেশি মানে সাহায্য করেছে। মানে আমি আসলে তখন তো আমি ঠিক মানে অত স্ট্রং বডি ছিল না আমার। অত জোরে বড় শট মারতে পারতাম না। আমি আসলে টাইমিং এর উপর বেশি খেলতাম। আর তখন ব্যাটগুলি আসলে একটু পাতলা হতো। তো এখন কত পাওয়ারফুল পাওয়ার আলা ব্যাট উইকেটও থাকতো। একটা ব্যাপার ছিল। উইকেট একটা ব্যাপার ছিল। আ কোয়ালিটি, অপোনেন্টের কোয়ালিটি বোলিং এর। কোয়ালিটি হচ্ছে ওয়েট টু গুড। আমার মনে হয় যে আ ২০০৭ পর্যন্ত যদি আপনি টিমগুলি দেখেন, মানে আমরা যখন শুরু করেছি টি-টোয়েন্টির টি-20 আসার আগ পর্যন্ত। ওই ইন্ডিয়া, ওই অস্ট্রেলিয়া, ওই সাউথ আফ্রিকা, ওই ইংল্যান্ড এটা আপনার টিমগুলির ডিফারেন্স তো অনেক বেশি। তখনকার টিমগুলির সাথে এখনকার টিমগুলির ডিফারেন্স অনেক বেশি। হয়তো ইন্ডিয়া একটু ইমপ্রুভ করে গেছে বলব আমরা। ইন্ডিয়ার পেস বোলিং সাইডটা বরং এখন ভালো। অস্বাভাবিক ভালো করেছে অস্বাভাবিক ভালো করছে। তাদের অতীত থেকে হ্যাঁ, তুলনায়। ইন্ডিয়া বরং বলব যে ইন্ডিয়া আগের থেকে ব্যাটিং সাইডটা তো তখন বেশি স্ট্রং ছিল। বাট বোলিং সাইডটা ইন্ডিয়ার বলব আমি এখনই স্ট্রং। বাট অন্য দলগুলো যদি দেখেন সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া আ ওই দলগুলো আসলে আবার কখনো হবে কি অস্ট্রেলিয়া তার কখনো হবে না। আর কোনদিন ওরকম শেন ওয়ার্নও আসবে না। কিংবা ওই টাইপের ব্যাটসম্যান আসলে আপনি আর অস্ট্রেলিয়া ঐরকম টিম আর অস্ট্রেলিয়া তো এরকম হবে না। অপোনেন্ট ওয়ে টু গুড। মানে আমরা যখন হয়েছে কি আমরা যখন স্টার্ট করেছি আমরা যখন ক্রিকেট খেলা শুরু করেছি তখন তো আ ১ম লক্ষ্য হলো খেলবো ঢাকা লিগে যেয়ে প্রিমিয়ার লিগের ভালো টিম পাবো। সো আই গেট পেইড লিটল বিট। যেন আমার মানে ক্রিকেটিং ক্যারিয়ারটা আমি কন্টিনিউ করতে পারি। লক্ষ্য তো এটাই। তারপর ন্যাশনাল টিমে খেললে ন্যাশনাল টিমে তখনও খেলা কেমন ছিল জানেন? আমার মনে হচ্ছে আমি ওই যে 95 জন খেললাম। তো আমি এমনিতে পারফর্ম না করলে তো একটু আপসেট হয়ে যাই। তো আমি আপসেটে বসে আছি মেজাজ খারাপ। তো আমার বন্ধু জাহাঙ্গীর এসে বলছে, "কি হইছে তোর?" আমি বলছি, রান করতে পারি নাই।" "তুই জানোস না কি হইছে?" কয়, "মন খারাপ করিস না। এটা কিন্তু পরে প্রিমিয়ার লিগে ফিট করব। পরে খেলা আছে।" মানে ওই এই কথাটা বলছি যে আমাদের মূল লক্ষ্য ছিল আর ওইটা। তখন হলো এশিয়া কাপ ২ টা। আমরা বাংলাদেশ টিমে খেললে যা খেলবো, আইসিসি ট্রফি একটা বড় টুর্নামেন্ট ছিল। সেটা ৪ বছর পর আসতো। বাট মূলত আমাদের ফোকাসটা থাকতো প্রিমিয়ার লিগ নিয়ে, হুইচ ইস এ 50 আওয়ার্স ফরম্যাট। উইকেটে তখন অতটা তখন তো আপনারা ম্যাচও খেলতেন ওয়ান্স খুব ইন এ হোয়াইল। ওয়ান্স ইন ওয়াইল শুরু হতো নভেম্বর মাসে, মার্চ মাসে শেষ হয়ে যেত। তো ওই অবস্থা থেকে যে আমরা টেস্ট খেলতে নেমেছি। সো আসলে আমরা তো গ্রো আপ হইনি। এখনকার ছেলে যেমন গ্রো আপ হচ্ছে ওরকম পরিবেশে বড় হচ্ছে। তারা এই হাই পারফরম্যান্স খেলে, এই টিমে খেলে, বিভিন্ন ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট খেলে। তারপর যায় এই 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 ক্রিকেটের সাথে তারা পরিচিত হয়েই কিন্তু তারা আসে। তো ওদের জন্য বরং অনেক যাত্রার মসৃণ। আমরা কিন্তু ওই অবস্থায় নেমেছি এবং তখন দলগুলি আসলে ওয়ে টু গুড। আর তখন তো এত ক্রিকেট হতো না সাইদ ভাই। যেটা হতো যে এখন যেমন ব্যাক টু ব্যাক সিরিজ হয়তো বেস্ট প্লেয়ারটা পাঠায় না। কিংবা সিরিজ বিবেচনা করে সব দল তাদের দলটা দল এভাবে গঠন পাঠায় করে, না। রেস্ট নেয়। তখন তো এই ব্যাপার ছিল। ছিল তখন না। এই অস্ট্রেলিয়ার যে আমাদের সাথেও ব্রেটলি খেলতেন, শেন ওয়ার্ন খেলতেন, গিলেস্পি। গিলেস্পি কেউ তখন আর ওই জিনিসটা তখন ওই ট্রেন্ডটা চালু হয়নি যে রেস্ট দিয়ে রেস্ট দিয়ে ম্যানেজমেন্ট প্লেয়ার করে খেলা। খেলা। তখন সবাই খেলতেন। মুরালি আমি একবার বলছি তুমি তুই একবার এক সিরিজে বোলিং করে সাঙ্গাকারা, মাহেলা ইউ নো দ্যাট স্টোরি। ওরা ব্যাটিং করে চলে যাচ্ছে। কিন্তু ছাড়তো না ছাড়তো খেলা। না। দে অল প্লেড। সো আমাদের সময় ওরা ফুল টিমই খেলতো। এবং অবভিয়াসলি আমাদের জন্য কাজটা অনেক কঠিন ছিল তো। তো আপনাদের সময় তো ছিল যে ন্যাশনাল টিমে ভালো খেলতে হতো পরের সিজনে ভালো টিম পাওয়ার জন্য। জি, মানে জি। ভালো পেমেন্ট পাওয়ার ন্যাশনালি জন্য। ভালো খেললে পরের দিন এখন উল্টো হয়ে গেছে যে ন্যাশনাল টিম খেললেই হয় কেউ না কেউ মানে বড় টাকা নিয়ে যাবেই। মানে এই চেঞ্জটাও কি প্লেয়ারদের মোটিভেশনে কোনো প্রভাব ফেলছে কিনা, যে তাদের নেক্সট টেবিলে যাওয়াটার পথে একটু বাধার সৃষ্টি করছে কিনা? তবে আমি একদম রিসেন্ট আমি তো টিমের সাথে টিম ডাইরেক্টর হিসেবে কাজ করেছি। বাট যখন টিমের সাথে আপনি কাজ করবেন হয় না একটা
ওন করার ব্যাপার হয়ে যায়, ডেফিনেটলি আসতেই হবে। আসতে হয়। তো এবং একজন ক্রিকেটারের স্বপ্নটি কি থাকে? ডেফিনিটলি দে অল প্রফেশনাল। মানি তো একটা অনেক বড় ব্যাপার। আপনি খেলবেন, ইউ গেট পেইড, সেটা তো একটা অনেক বড় ব্যাপার। বাট সেম টাইম হয় না, একটা মেন্টাল সেশন ব্যাপার থাকে না যে আমি একটা ফাইনাল চ্যাম্পিয়ন হব, আমি একটা ফাইনালের বড় কিছু করব, কিংবা ফাইনালে আমার একটা নাম হবে। টাকাটা তো আসবেই ডেফিনিটলি। কিন্তু আমার একটা এই যে হয় না, নাম করার একটা ব্যাপার থাকে না, মানুষ আমাকে চিনবে, মানুষের কত হবে। I was very surprised with my team. We really fought well with a মানে ডিসেন্ট টিম বলবো, মানে অত ভালো ব্যালেন্স টিম ছিল। সেটা নিয়ে আমরা ফাইনালে এসেছি, হুইচ ইজ ভেরি গুড। ফাইনালের আগে কোয়ার্টার ফাইনালে আমরা কোয়ালিফায়ার জিতলাম, জিতে ফাইনালে গেলাম। সো নেক্সট 2 ডেজ আমরা ডেফিনিটলি তো মানে অ্যাজ এ টিম হিসেবে ওনাদের পিছিয়ে ছিলাম। সেখানে এসেছি, উই শুড বি ভেরি হ্যাপি। বাট নেক্সট 2 ডেজ যে আলাপটা, আমি কিন্তু একটা আলাপও শুনিনি যে আমরা ফাইনালে উঠেছি, আমরা চ্যাম্পিয়ন হব, চ্যাম্পিয়ন আমাদের এই হবে, মানে উইল বি চ্যাম্পিয়ন টিম। এই আলাপটা নেক্সট 2 ডেজ আমি শুনি নাই। আই ওয়াজ ভেরি আনফরচুনেট। আমার জন্য খুব এটা লাইক আই ওয়াজ সারপ্রাইজ প্লাস একটু হার্ট ব্রেকিংও ছিল বলতে পারেন। যে অল দে ডিসকাস অ্যাবাউট ফাইনালের প্রাইজ মানিটা প্রাইজ আমরা মানিটা। কত টাকা পাবো আর, বিকজ বিসিবি টিম। তো এই জিনিসটা করলে যেটা হয় কি, আপনার খেলার প্রতি যে প্যাশনটা একটু কমে যায়। বিরাট কোহলি কিন্তু ওই যে বিলিয়নার, প্রবলি বিলিয়নার, রাইট? রাইট। ইজ এ বিলিয়নার। কিন্তু এখনো কিন্তু বিরাট কোহলি ১ ইঞ্চিও ছাড়া না। আসে, ফাইন্যান্সিয়াল ব্যাপারটা তো থাকেই, দেখার লোক তো সবই থাকে। কিন্তু ও দেখবেন যে এখন যেই ম্যাচ খেলে ১টা ইঞ্চিও কিন্তু ও ছেড়ে কথা বলে না। সো ও খেলার প্যাশনটা যদি, প্যাশনের উপরে যদি টাকা পয়সা চলে যায়, তাহলে আপনি খেলবেন কিন্তু আপনি কোনোদিন আর বেশি দূর যেতে না, পারবেন না। এটা তো প্রমাণিত। ধরেন আপনাদের সময় আপনারা কয়েকজন ছিলেন। তারপরে সাকিব, তামিম, মুশফিক এরা এলেন। কেউ কিন্তু কম কষ্ট করে আসেননি। এবং যে যেটুকু কষ্ট করেছেন তার ক্যারিয়ার কিন্তু ততটুকুই দীর্ঘ হয়েছে। সো এগুলো দেখেও মানে কেন কেউ শিখতে পারে না? আমি বলছি যে এখন যে কেউ শেখেন নাই তা না। কেউ হয়তো আছেন। বাট নাম্বারটা কেন বাড়ছে না? আ আপনি যখন আপনাকে মিস্টার 50 বলতাম, এখন খুবই অপরাধবোধে ভুগি যে তখন কেউ 50 করত না। আপনি নিয়মিত 50 করতেন। প্রবাবলি ২৪ টা আপনার টেস্ট 50 আছে। কিন্তু আপনাদের দেখে বা আকরাম খান বলেন বা আমিনুল ইসলাম বলবেন, মোহাম্মদ রফিক বলেন, এরপরে একটা জেনারেশন এলো কিন্তু নাম্বারটা তো বাড়ার কথা। মানে সাকিব তামিমদের পর তো এখন আরো অন্তত ১০ জনের নাম ফোর ফ্রন্টে আসার কথা। আসেনি কি যে তাদের স্বপ্নটা ছোট? নাকি আপনি যেটা বললেন যে ফোকাসটা হয়তো বিক্ষিপ্ত? আমার কাছে মনে হয় স্বপ্নটা ছোট প্লাস অল্পতে সন্তুষ্ট হয়ে যাওয়া। মানে নিজেকে, আপনি কিন্তু এখন যারা ক্রিকেটার আছেন, মানে উইথ অল ডিউ রেসপেক্ট আবার বলছি, আমি কাউকে ছোট করে হচ্ছে না, কিন্তু আমি এটার এগেইনস্টও না। অ্যাবাউট 4-5 ইয়ার্স ব্যাক আমি তো সিলেক্টার্স। তো একটা ছেলেকে উই আর ট্রাইং টু ব্রিং হিম ব্যাক, অলরাউন্ডার। নামটা বলছি না সঙ্গত কারণে। তাকে আমি চিন্তা করছিলাম যে ফার্স্ট ক্লাসে খুব ভালো খেলছে আরকি। স্কোরিং মানে উইকেট পাচ্ছে, রান করছে। তো আমি ওয়াজ থিংকিং অ্যাবাউট হিম যে আচ্ছা ও যখন ভালো করছে, একটা অলরাউন্ডার টিমে ভালো হয়, নিয়ে আসি। তো একদিন একটা ফার্স্ট ক্লাস রান করার পরে আমি কথা বলছিলাম। সো শুনলো, বা শুনে আমি ওর মধ্যে খুব উৎসাহ দেখিনি। কি আপনি যখন ন্যাশনাল টিমের বাইরে থাকবেন, যখন আবার শুনবেন যে নির্বাচকরা আপনাকে নিয়ে পরিকল্পনা করছে, আপনি তো কি হবেন? আপনি অনেক খুশি হবেন। তো ওই হ্যাপিনেসটা করে দেখিনি আমি। সো আই ওয়াজ বিট সারপ্রাইজড যে ওয়াই ইজ নট সো হ্যাপি। তো আমি একদিন কার সাথে আলাপ করছিলাম, তো পরে বললাম, তাদের সাথে আলাপে সে বলছে যে আমার আর ন্যাশনাল টিমে খেলার দরকার নেই। আমি বিপিএল খেলে এই টাকা পাই, এই প্রিমিয়ার লিগ খেলে এই টাকা পাই। ইজ এনাফ ফর মাই রান মাই লাইফ। ন্যাশনাল টিমে গেলে তো আবার প্রেশার শুরু। ন্যাশনাল টিম তো প্রেশার না? ন্যাশনাল টিম। এটা তো সত্যি কথা। ধরেন আপনাদের সময়েও আমার যতদূর মনে পড়ে আপনার ব্যাপারে মিডিয়া খুব আ বলব যে অত খেয়াল করত না। আপনি দলে যাওয়া আসা করতেন। আপনার পক্ষে খুব বেশি সোচ্চার মিডিয়া ছিল না। আবার আপনার বিপক্ষেও খুব স্ট্রং মিডিয়া ছিল না। মানে আনটিল আ 2007 জি, ওয়ার্ল্ড কাপ। জি। মানে আপনাকে কিন্তু সবসময় আপনি একটা সুমন মানে ভালো মন, ভালো মানুষ। কিন্তু আপনার পক্ষেও কিন্তু কেউ সেভাবে ফাইট করেনি। ১-২ টা এক্সেপশন বাদ দিয়ে। বাট আপনার পেছনেও আপনাকে নিয়ে অত তীব্র সমালোচনা সেটা হয়নি। বা ওই সময় ক্রিকেটারদের যদি আপনি চিন্তা করেন, এখনকার ক্রিকেটারদের তাদের সোশ্যাল মিডিয়া আপনি ইগনোর করতে বলেন, কিভাবে সম্ভব? তারা যে ভাষায় আক্রান্ত হন, জি। আপনাদের সময় তো সেটা ছিল না। সো তারা কি এই দিকটায় অনেক বেশি আনলাকি কিনা? হ্যাঁ, অনেক বেশি। অনেক বেশি মিনস অনেক বেশি। দেখুন, আমাদের সময় তো প্রিন্ট মিডিয়া ছিল। তো প্রিন্ট মিডিয়া, আপনি যদি আমার নামে একটা কিছু লেখেন, আজকে লিখবেন, কালকে লিখবেন, পরশুদিন হয়তো আর লিখবেন না। বিকজ আপনার অন্য কিছু চলে আসবে। সোশ্যাল মিডিয়াতে তো ঘুরতে থাকে। আর মানে এটা তো শেষ হয় না। মানে শেয়ার হয়, লাইক হয়, তারপরে
আজকে একজন লিখলো, কালকে আরেকজন এটা কমেন্ট করলো। বাট এই জিনিসটা চলতে থাকে, অশালীন ভাষা চলে এসছে। আর সবচেয়ে যেটা হয় যে প্রিন্ট মিডিয়ায় লেখা হলে আমি প্রিন্ট মিডিয়াটা পড়লাম না। হয়তো এভয়েড করলেন। এভয়েড করে গেলাম। বাট সোশ্যাল মিডিয়া এভয়েড করার সম্ভাবনা বিকজ আমরা তো সবাই সোশ্যাল লাইফ লিড করি। বাংলাদেশে তো আমরা অনেক বেশি সোশ্যাল। তো আমি না পড়লে আমার ভাই পড়ে, নাহলে আমার বোন পড়ে, নয়তো আমার বন্ধু পড়ে। কেউ না কেউ তো সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকে। সোশ্যাল মিডিয়া এভয়েড করা সম্ভব না। অনেকে বলে না সোশ্যাল মিডিয়া এভয়েড করে। আমি আমি আই আই আমরা এটা নিয়ে আলাপ করেছি। বিকজ আমি যেহেতু ডেভেলপমেন্টে কাজ করি, আমাদের জন্য এটাও একটা কনসার্ন। যেহেতু আমরা ইয়াঙ্গার ছেলেদের বড় করছি, তো আমরা ওদেরকে এটাও টিচ করছি হাউ টু হ্যান্ডেল সোশ্যাল মিডিয়া। কিন্তু ওদের জন্য একটা ডিফিকাল্ট হয় কি, সে সোশ্যাল মিডিয়া যেহেতু এটা থামে না। সো এইটাকে আমরা দেখেছি যে আমরা যদি ব্যবহার করবা না, এটা করে আমাদের কোনো লাভ হয় না। সো আমরা চেষ্টা করছি তাদের শেখাতে কীভাবে এটা নিয়ে অ্যাকসেপ্টেন্সি বানানো যায়। যে ঠিক আছে সোশ্যাল মিডিয়া সম্ভব? ডিফিকাল্ট বাট এটা আমাদের করতে হবে। বিকজ আমার মনে হয় না যে আপনি ঘোষণা দিবেন সোশ্যাল মিডিয়ায়। আমি কিছুদিন শুনছিলাম যে আমাদের একজন বলছিলেন যে সোশ্যাল মিডিয়াকে আমরা যেন কন্ট্রোল করি। সম্ভব না। সম্ভব না। এটা সম্ভব না। আর আপনি সোশ্যাল মিডিয়া বলতে পারবেন না যে তুমি আমার নামে খারাপ কথা বলবা না কিংবা ভালো বলবে। এটা তো আসলে পসিবল না। তো আমরা এখন আমাদের ইয়াঙ্গার ছেলেদের আসলে চেষ্টা করছি শেখাতে কীভাবে এটাকে এভয়েড করতে বলবো না, একসেপ্ট করা যায়। কীভাবে অ্যাকসেপ্টেন্সি বাড়ানো যায়, সেটাই আসলে আমাদের নেক্সট চ্যালেঞ্জ। বিকজ এখনকার সে অনেক আমি দেখেছি যে যখন ট্রলা শুরু হয়, ইটস ডিফিকাল্ট, ইটস এবং রিয়েলি এটা ডিফিকাল্ট। এটা মনে হয় যে জোটবদ্ধভাবে করা হয় যেকোনো একজন খেলোয়াড়কে টার্গেট করে। ঠিক। এটার শুরুটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের খুব বিখ্যাত ২ জন ক্রিকেটার দিয়ে শুরু। সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। তারা করছেন না। তাদের যে সাপোর্টার গ্রুপ আছে, আমি জি, খুব মাইনিউটলি ফলো করেছি যে মানে এই শুরুটা কিন্তু মানে বাংলাদেশ একমাত্র দেশ, পৃথিবীর সব দেশেই কিন্তু আপনার খেলোয়াড়দের মধ্যে অন্তর্দ্বন্দ্ব থাকে। এটা বিরাট কোহলি, রোহিত শর্মার মধ্যে ঝামেলা ছিল। কিন্তু তাদের সাপোর্টার গ্রুপ কখনো রোহিত শর্মাকে আক্রমণ করেননি। বিরাট কোহলির সমর্থকরা রোহিত শর্মা মানে দুজনকে আক্রমণ, জি। কিন্তু বাংলাদেশে আমি দেখলাম অদ্ভুত ব্যাপার যে আমরা কেন এটা করি যে তামিমের সমর্থকরা সাকিবকে আক্রমণ করছেন ফর নো রিজন, নো গুড রিজন। সাকিবের সমর্থক গোষ্ঠী তামিম ইকবালকে আক্রমণ করছেন। মানে আমরাই কি পৃথিবীর একমাত্র এরকম দেশ? আমার কিন্তু চোখে পড়ে না। আপনার কি চোখে পড়ে যে পৃথিবীর কোনো দেশে তার নিজের দেশের খেলোয়াড়কে সংঘবদ্ধভাবে, এটা কিন্তু এমন না যে তিনি খারাপ খেলেছেন শুধু তাই না। কেমন যেন মনে হয় যে একটা পার্সোনাল ভ্যান্ডেট্টাও আছে যে ওই গ্রুপকে আমি মানে একটা জাতীয় দলের মধ্যে আমরা একটা হানাহানি ব্রাজিল, করে ফেলি। আর্জেন্টিনা। রাইট। মানে জাতীয় দলের মধ্যে কেন? এটা হ্যাঁ, প্রতিপক্ষ দলের হতে পারে। মানে এই মানসিকতা নিয়ে আপনি কি বলবেন? দুঃখজনক। খুবই দুঃখজনক। কারণ সাকিবিয়ান আর মনে হয় তামিমিয়ান, তামিমিয়ান, মাশরাফিয়ান, মাশরাফিয়ান মুশফিকিয়ান। এই নামগুলির মধ্যে আমার মানে ঠিক অবজেকশন বলব না। ফ্যান বেস তো থাকবে। আমরা যাদের নিয়ে আলাপ করছি অবশ্যই টপ প্লেয়ার তারা। আমাদের টপ প্লেয়ার, আমাদের গ্রেটেস্ট প্লেয়ার, আমাদের হিস্ট্রির গ্রেটেস্ট প্লেয়ার বলতে পারেন। সাকিব, তামিম, মাশরাফি, মুশফিক, মাহমুদুল্লাহ। সো ওদের ফ্যান বেস তো থাকবেই। বাট আমাদের একটা জিনিস আপনি সাকিব ভাই খেয়াল করবেন যে আমরা আ নিজে অন্যকে ছোট করতে পছন্দ করি। মানে এটা আমাদের somehow আমাদের নেচারের মধ্যে ইদানিং খুব বেশি ঢুকে গেছে। তামিমের ফ্যানরা তামিমকে সাপোর্ট করবে, এটা তো কোনো খুব স্বাভাবিক। খুব স্বাভাবিক ব্যাপার। সাকিবের ফ্যানরা সাকিবেরকে সাপোর্ট করবে। তা সেটাই করুক। এ এটা দিয়ে আসলে কারো কোনো লাভ, আল্টিমেটলি দিন শেষে কিন্তু আমাদের ক্রিকেটের ক্ষতি হচ্ছে। আমার মনে হয় সাকিব, তামিম আমি তো একদম ১ম থেকে দেখেছি। ওদের শুরুটা তো আমার বলতে পারেন আপনার হাত হাতে হাত ধরে আমার হাতেই। আমি তখন ক্যাপ্টেন ছিলাম। ১ম যখন মানে ইন্টারন্যাশনাল গেট শুরু হলো, আমি তখন ক্যাপ্টেন। তো দে আর বেস্ট অফ দেয়ার ফ্রেন্ড। কারণ আমরা তো খেয়াল রাখতে হতো, ওরা নতুন আসছে, ওরা ট্যুরে গেলে তো খেয়াল রাখতে হতো, দেশের বাইরে গেলে। ওরা তো দে আর ভেরি গুড ফ্রেন্ড। একসাথে ঘুরতো, ফিরতো। মানে হয় না যে আমরা তো যখন বাইরে যাই ১৪ জন তো স্বাভাবিক। একসাথে যাই না। ৪ জন একটা গ্রুপ হয়, ৬ জন একটা গ্রুপ হয় কিংবা ২ জন একটা গ্রুপ হয়। যখন খেতে যাই কিংবা আড্ডা মারি। তো ওরা তো সবসময় ২ জন একসাথেই দেখতাম। সো ওদের মধ্যে প্রবলেমটা মনে হয় যেটা বলি যে এই প্রবলেমটা আমরা এখনো বলি প্রবলেমটা কি নিয়ে? তো আমার মনে হয় যতটা না ওদের মধ্যে এটা মনে হয় সোশ্যাল মিডিয়ার প্রভাব। দিন শেষে সাকিবও হিউম্যান বিইং, তামিমও হিউম্যান বিইং। ২ জনেই কিন্তু মানুষ। তাদেরও রাগ, ক্ষোভ, ঘৃণা সবই আছে। তো আমার গ্রুপ যখন আমার গ্রুপ যখন আপনি গালাগালি করবে। সো সামহাউ আপনি যতই বন্ধু হই, একটা সময় কিন্তু আপনার ওইটা ভালো লাগবে না। সামহাউ মানে ওদের মধ্যে কি সম্পর্ক আমি আসলে কোনদিন জিজ্ঞেস করিনি। বিকজ I respect their privacy. আমি কখনো মানে বলার ২-১ বার কথা আলাপ করার চেষ্টা করি, তো ওরা কমফোর্ট ফিল করে নাই। আর যেহেতু ওদের সাথে আমার সম্পর্কটা আসলে এরকম একটু মানে যেহেতু বড় ভাই ছোট ভাইয়ের মতো। সো আমি কোনো জোরও করিনি।
কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই সোশ্যাল মিডিয়া তো এই ওদের এই সম্পর্কটা নষ্ট করার পেছনে তো একটা বড় ভূমিকা রেখেছে। দ্বিমত করার কোনো সুযোগ নেই। তো আপনার ফ্যান বেস কেমন ছিল প্লেইং লাইফে? তখন তো সোশ্যাল মিডিয়া ছিল না। কিন্তু আপনাকে চিঠি তো আসতো, হাতে লেখা চিঠি তো আসতো। হাতে লেখা চিঠি এসছে, দু একটা এসছে। মানে বলা যাবে মানে নারী না পুরুষ? মহিলাদের? না হচ্ছে পুরুষ। কি আমি সাইদ খুব অল্প বয়সে বিয়ে করে ফেলেছি। আই গট ভুল ছিল ম্যারিড। সিদ্ধান্ত, ভুল ছিল সিদ্ধান্ত। না ভুল ছিল বলবো না। কেন বলবো না? বিকজ শি ইজ এ ওয়ান্ডারফুল পারসন। আমার আসলে লাইফটা সেটেল হয়েছে সে আসার পরে। তার আগে তো আমি হ্যাপি গো লাকি টাইপের ক্যারেক্টার ছিলাম। মানে আজকে এইখানে কালকে ওইখানে খেলছি। লাইফ চলে যাচ্ছে যেহেতু ফ্যামিলির অত প্রেশার নেই। ফ্যামিলি লুক আফটার করার তো প্রেশার নেই। তো নিজেকেও চলে যাচ্ছে তো লাইফ। ভালোই চলছে। মোটামুটি ডিসেন্ট ক্রিকেট খেলি। একটা তখন ডিসেন্ট কিছু টাকা পাই। সো লাইফ নিয়ে কোনো চিন্তা প্ল্যানিং ছিল না। ক্রিকেটের পারফরমেন্স তখন ওরকম ওঠানামাই করতো। যেহেতু একটু কেয়ারলেস টাইপের ছিলাম। তো বিয়ের করার পরে আসলে আমার লাইফটা আসলে বেশি গোছানো হয়েছে। তখন তো আমি রেসপন্সিবল হয়েছি বলতে পারেন। সো না বলছি আর যেহেতু আর্লি বয়সে বিয়ে করেছি যখন আমি ন্যাশনাল টিমে খেলা শুরু করার পরেই তো আসলে তখন মানুষ চেনা শুরু করলো। সো তখন আসলে বিবাহিত পুরুষের দিকে তো মানুষের নজর একটু কম থাকে। তো তাও খুব পরে তো তারপরে দু একটা চিঠি তো পাইনি যে তা না। আপনার ফ্যান বেসটা কিন্তু আমার কাছে মনে হয় যে আপনার মতোই। খুব বেশি লাউড ছিল না, জি। খুব বেশি লো ছিল না। আমার কাছে মনে হয় পারফেক্ট ব্যালেন্স ছিল একটা যে ফ্যান বেস যাই থাক না আই ডু অ্যাডমায়ার ওয়ান থিং যে রেসপেক্ট পেয়েছি। এখনো পাই। হ্যাঁ, আমি খুব ভাগ্যবান মনে করি আমার নিজেকে যে এখন আমি যেকোনো জায়গায় যাই রেসপেক্টটা পাই। এটা মনে হয় আমার কাছে অনেক বড় পাওনা। মানে আপনার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারটা যদি কাউন্ট করি 95 থেকে আপনি শুরু করলেন। তারপর তো তখন আসলে দল থেকে ১ জন ২ জন বাদ দিলে সবাই কিন্তু যাওয়া আসা করতেন। মানে ম্যাচও তো অনেক পরে আসলে মনেও থাকতো না যে লাস্ট 11 এ কে, বা কে, কে স্কোয়াডে জি, কারা জি। ছিলেন। সেই সময়টা বাদ দেই যদি 99 ওয়ার্ল্ড কাপটায় আপনি আলোচনায় ছিলেন। আসলে কি আমরা ওই আলোচনায় যাব? যাইতে পারেন অসুবিধা নেই। আপনি বলেন তো আপনার এক্সপেকটেশন কি ছিল? কেন মিলল না? ৯৯ সালের ৯৯ কথা বলছেন? বিশ্বকাপে? আহ ৯৭ তে তো আমি একটা আমার হলো না আরকি। সেটাও ডিভাস্টেটিং ছিল আমার জন্য। আমি তো একদম পুরো ব্রোক আপ হয়ে গিয়েছিলাম। আর ৯৯ সালে মানে কোন কারণে কি আপনি কুষ্টিয়ার ছেলে হিসেবে আ ওই যে আপনি একটা নির্বাচক বোর্ডের আ মানে মনোযোগটা কম আকর্ষণ করতেন? আমি কখনো আবাহনী ভবনে খেলিনি তখন। আবাহনী ভবনে খেলেছি অনেক পরে। তখন কিন্তু এটা ফ্যাক্ট। তখন আবাহনী ভবনে একটা বড় প্রভাব ছিল। প্রচ্ছন্ন একটা প্রভাব থাকতো সিলেকশনের ব্যাপারে। বড় প্লেয়ার সেখানে খেলতেন। কিছুটা সুবিধা যে পেতেন না তাও না। কিছুটা সুবিধা পেতেন। আমরা কিন্তু আমি সবসময় খেলেছি বাংলাদেশ বিমানে খেলেছি অনেক বছর। তার ব্রাদার্সটনে খেলেছি। তো ওই প্রভাবটা কিন্তু আমি কখনো পাইনি। হ্যাঁ। সো ব্যাকআপ তখন কেউ ছিল না। আর আমার পক্ষে কথা বলার মতো যেটা বললেন তেমন কেউ ছিল না। সো আমাকে বাদ দেওয়াটা সবচেয়ে সহজ কাজ সহজ ছিল। কাজ ছিল। সো আমাকে থাকতে হলে পারফর্ম করতে হতো। সো তখন তো পারফর্ম করার সুযোগটা তো হয়তো কম। 96 এসসি ট্রফিতে আমি খুব ভালো পারফর্ম করেছিলাম। আপনি যদি মনে মানে অবশ্যই মনে আছে। মালয়েশিয়া যেটা ছিল। তারপরে কিন্তু 97 আইসি ট্রফিতে বাদ পড়ার কথা না। তো সেটা পড়ে গিয়েছিলাম। সো আমার মনে হয় তখন আমার দিক থেকে যদি বলেন যে আমার পারফরম্যান্স আরো ভালো হলে নিশ্চয়ই বাদ দিতে পারতেন না তারা। বাট যেহেতু এভারেজ ছিল পারফরম্যান্স মানে বাদ দেওয়ার সুযোগ হয়তো আমি অত ভালো খেলিনি। তাই আর আমার পক্ষে আসলে ওরকম ব্যাট ধরার মতো কেউ ছিল না। যার জন্য আমাকে বাদ দেওয়াটা সবচেয়ে সহজ ছিল আরকি। তো 97 এ আমার মনে হয় ওইভাবে বাদ পড়েছিলাম। তবে তারপরে আবার বাদ পরেই কিন্তু আবার ঢুকেছি। 90 আবার ঢুকলাম। তারপরে 99 ওয়াজ বিগ সারপ্রাইজিং বিকজ 99 এ আমাকে ৩০ জন থেকেই বাদ দিয়ে দিয়েছিল। খুবই সারপ্রাইজিং ছিল ৩০ মানে। জন বাদ। মানে সীমানাতেও নাই। হ্যাঁ, তখন আমি আই গট ম্যারিড। সো বিয়ে করেছি। তখন তো দায়িত্বটা চলে এসছে। তো তখন তো আমি ক্রিকেট ছেড়ে দেওয়ার সত্যি কথা লিটারালি ক্রিকেট ছেড়ে দেওয়ার চিন্তা করছিলাম যে আর হবে না। আমার ৩০ জন বাদ আর ওই এই আইসি ট্রফিতে বাদ পড়লাম। এখানে ৩০ জনে বাদ পড়ে যাচ্ছি। এর মধ্যে ছোট্ট ঘটনা আছে। আমি তখন পরে শুনে আরো অবাক লেগেছে। তখন তো আমাদের মনে হয় নির্বাচক ছিলেন লিপু ভাই না লিপু ভাই ম্যানেজার ছিলেন মনে হয়। ম্যানেজার ছিলেন, মাখন ভাই ছিলেন নির্বাচক। তো আমার তো ওই ও তখন 99 এ সিরাজ ভাই ছিলেন। সিরাজ ভাই ছিলেন। আর লিপু ভাই মনে হয় ম্যানেজার ছিলেন। ম্যানেজার ছিলেন। তখন খুব স্ট্রং ম্যানেজার ছিলেন। তো আমার ম্যারেজ ডে ছিল বিবাহবার্ষিকী 97 আই গট ম্যারেড। তো 2nd ম্যারেজ ডে তো আমার বউ তখন ঢাকাতে ছিল। সো ওইদিন মানে বিকালে আমাদের একটা প্র্যাকটিস ছিল। সো আমি একটু ডে অফ চেয়েছিলাম। মানে সকালে প্র্যাকটিস করব, বিকাল বেলাটা সন্ধ্যা পরে একটু যেহেতু বউকে নিয়ে খেতে যাবো এরকম একটা আবেদন করেছিলাম যে আমাকে একটু একটা দিন ছুটি দেওয়া হোক। তো সেটা মনে হয় লিবুর ভালো লাগেনি। তিনি পরে ৩০ জন দিয়ে বাদ পড়লাম। তো
তো তখন শুনেছিলাম কোথায় যেন যে উনি বলেছিলেন যে আমি নট শিওর ব্যাপারটা, বাট শুনেছিলাম কথা যে খেলাধুলায় মন নেই, বিয়ে শাদী করে ফেলছে, আর ক্রিকেট হবে না। ৩০ জনে বাদ পড়লাম। সো তার আসলে আপনি এতদিনও জিজ্ঞেস করেননি কারণ? না, আমি আর কখনো জিজ্ঞেস করিনি। তারপর তো আমার জীবনটা তো চেঞ্জই হয়েছে। 99 এর পরে তো সো বাদ পড়ে গেলাম, তখন তো আমি লাইক আমার ক্রিকেট আর হবে না। আপনার অভিষেক টেস্টে বাংলাদেশের আ সেখানে আপনি কি কনফিডেন্ট ছিলেন যে আপনি খেলবেন? না, একদমই না। তো আমি দেখুন ওই আবার আমরা যখন ওই যে ৩০ জনে বাদ পড়লাম, তারপরে আবার এই টিম গেল পাকিস্তান, এখানে আবার ক্যাপ্টেন বানায় পাঠালো আমারে। কনসোলেশন প্রাইজ প্রবাবলি। তো ওইটা আমার ফার্স্ট ক্যাপ্টেন্সি ছিল। আর টেস্ট ম্যাচ তো আবার বাদ পড়বো, ওটা কারণ তার আগে আমরা সাউথ আফ্রিকা ট্যুর করলাম। তখন আবার আবার ৯০ ওয়ার্ল্ড কাপে আবার না, ঢুকিয়েছে। সাউথ আফ্রিকায় নেয়াটা পাঠানোটা খুব সহজ প্রক্রিয়া ছিল। ছিল। মানে সেটাও দর্শকদের একটু বলেন কি কারণে সাউথ আফ্রিকা পাঠানোটা নির্বাচকদের জন্য সহজ কাজ ছিল? মানে ওইখানে যদি খারাপ করবেই একজন। খারাপ করবেই। আর তখন ছিল যে আমরা প্রথম একাদশটা করতে কঠিন হতো। সেকেন্ড একাদশটা খুব সহজ হতো। কারণ কেউ রান করতো না, সেকেন্ড হতে যে করে খেলানো আর যেত। থার্ড হলো যে যারা বাকি আছে বাকিরা খেলছে। হ্যাঁ, তার মানে প্রথমে চ্যাম্পিয়ন্স ট্রফি খেললাম। চ্যাম্পিয়ন্স ট্রফিতে রান আউট হলাম একটা ম্যাচে ইংল্যান্ডের সাথে। তারপরে সাউথ আফ্রিকা হলাম। নোবডি স্কোরড রান। কেউ রান করেনি। বিকজ আমরা খেলেছিলাম আসলে তখন বৃষ্টি, আনপ্রিপেয়ার্ড উইকেটে, আ কেউ রান করে নাই। তো অবভিয়াসলি বাদ পড়তে হবে তো কাউকে। তো আমিই বাদ পড়লাম। তো তারপরে যে ঢুকেছিলাম সেই স্টোরি তো আসলে অনেকবার বলা হয়েছে, আর সেখানে আর না যাই। বাট ঢোকার পরে মানে টেস্ট স্কোয়াডের ডাক পেয়েছি, ইউ আর সো হ্যাপি। 11 এ পাবো কি পাবো না তখন। কারণ আমার ওই ও ও এ আ আইসিসি ট্রফি মিস করেছি, এটা মিস করতাম। ওয়ার্ল্ড কাপ মিস করেছি। ফার্স্ট টেস্টটা মিস করবো, এরকম একটা ব্যাপার ছিল। সো এট লিস্ট টিমের পার্ট তো হতে যাক, পারলাম। ওখান থেকে আপনার একটা অসাধারণ জার্নি শুরু হয়েছিল। জি। তার আগে আপনি যেটা বলছিলেন যে তখন আবাহনী মহারণে এটা আসলে শুধু তখন না, আ মানে এখনো হয়তো কিছু প্রভাব থেকে থাকতে, বাট আমি বলব যে এখন অনেক বেটার শেপে আছে। সিলেকশন প্রসেসটা দিনে, দিনে অনেক উন্নতি হয়েছে। বাট আপনি বিমানে কেন খেলতেন? একটা হলো বিমান, আমি দর্শক হিসেবে তখন আমি যদি বলি ৮০ দশকের শেষ দিকে বা ৯০ এর শুরুতে আমার বিমান দেখে ভালো লাগতো কি? সবাই বালতিতে করে ড্রিংকস ব্রেকে লবণ পানি নিয়ে যেত। আর একমাত্র বিমান দেখতাম যে কোক, স্প্রাইটের মানে বড়, বড় বোতল নিয়ে মানে ড্রিংকস ব্রেকে যেত। আপনি কি সেই লোভেই যেতেন নাকি বিমানে খেললে প্রেশার নেই? যেটা আবাহনী মোহামেডানে কর্মকর্তা শুধু না, সমর্থকদেরও বিরাট প্রেশার ছিল। আ বিমানে আমি খুব কমফোর্ট ফিল করতাম। কমফোর্ট ফিল পেমেন্ট ভালো ছিল, এনভায়রনমেন্ট ভালো ছিল। পেমেন্টের থেকে এনভায়রনমেন্ট ভালো। আর আমাকে তারা অনেক আমি যেই কয় বছর বিমানে খেলছি আমাকে গ্রো আপ তৈরি করে। বুলবাই কিন্তু আমি বিমানে আসলাম যখন ফার্স্ট ইয়ার তো সেকেন্ড ইয়ার সম্ভবত। ফার্স্ট ইয়ার সম্ভবত। তো পরিবেশটা ভালো ছিল। আর আমাকে তারা অনেক অ্যাডভান্টেজ দিতেন। মানে আমাকে আমার জায়গায় ব্যাট করতে দিতেন। আমার তখন ব্যাপার ছিল যে আমি আসলে বিরাট প্যাশনেট অ্যাবাউট মাই ক্রিকেট। মানে বড় দলের থেকে আমার কথা হলো আমি খেলতে হবে, রেগুলার খেলতে আমার জায়গায় খেলতে হবে। অ্যান্ড তখন তো আবাহনী বড় দল, বেশি বড় দল। তো এখানে টপ ন্যাশনাল সব প্লেয়াররা খেলে। সেখানে গেলে হয়তো আমি খেলার সুযোগ পাবো না। কিন্তু আমি যেখানে ব্যাট করতে চাই সেখানে ব্যাট করতে পারবো না। এই চিন্তাটা আসলে বেশি ছিল। পেমেন্ট হয়তো বিমানের থেকে তারা বেশি করতেন। বিকজ বিমানের তো একটা ফিক্সড ওই পেমেন্ট ছিল। পেমেন্টটা তো মুখে, মুখে ছিল। পুরোটা তো আর দিত না। না, বিমান তো পুরোটা দিত। না বিমান পুরোটাই তো, হ্যাঁ। আপনি বিমানকে মিস করেন। আমি মিস করি কি কারণে? বাংলাদেশের ক্রিকেটে বিমান প্লেয়ারদের জন্য যতটা আমি প্লেয়ার শুধু না, আমি বলব যে একটা লিগে একটা নন ডিস্টার্বিং দল। আম্পায়ারকে ম্যানিপুলেট করার চিন্তা করতো না, বোর্ডে প্রেশারাইজ করতো না। মানে একটা অসাধারণ একটা দল। আমি বলব যে ক্রিকেটারদের জন্য এবং যেকোনো ডোমেস্টিক টুর্নামেন্টের জন্য তারা মিস আউট হয়ে গেল। মানে মিস করেন কিনা? ভীষণ মিস করি। আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেটে বিমানের অবদানটা অনেকে হয়তো এখন ভুলে গেছেন। কিন্তু বিমান টিমে কিন্তু সবাই খেলেছে। মাশরাফি খেলেছে, সাকিব আল হাসান খেলেছে, বুলবুল ভাই, বুলবুল ভাই খেলেছে, মনি ভাই, রফি ভাই, মানে সবাই সবাই। খেলেছেন। এবং বিমান টিমটা কি আপনি হয়তো ওই পাবলিক সাপোর্টটা পাবেন না। না। কিন্তু ওরা আপনাকে লুক আফটার করবে। মানে আমাকে আপনার ফার্স্ট ক্লাসে তো ২ টো সিজন বিমান বিমানে খেলেছেন। খেলেছি। আমি খুব ভালো লুক আফটার করেছি। বিকজ আমাকে ওই আমার জায়গা নিয়ে ডিস্টার্ব করতো না। আমাকে ওই ব্যাকআপটা করতো। আমি নিশ্চিন্ত মনে খেলতে পারতাম। বড় দলে গেলে হয়তো সেটা আমি পেতাম না। আমার মনে হয় আমার একটা বন্ধু আছে, নামও বলি হালিম শাহ। ও সেম আমরা যখন নিম্ন স্কুলে ১ম আমরা যে টিমে খেলতাম, আমরা যখন প্রিমিয়ার লিগে উঠলাম, তো আমি বিমানে গেলাম, ও সম্ভবত মহরণে গেল। ও কিন্তু ওর জায়গায় ব্যাটিং করতে পারে নাই। ও কিন্তু ওই যে কোনো ম্যাচ পরের দিকে ব্যাটিং করেছে, হয়তো কোনো ম্যাচে খেলতে এই ব্যাটিং পাই নাই। কিন্তু আমি কিন্তু সবসময় যে আমার জায়গা নিয়ে ব্যাটিং করে গেছি। তো আমার কাছে টাকা পয়সার থেকে, নেম খেলাটা। আর ফেমের থেকে তখন খেলাটা ওয়াজ মোর ইম্পর্টেন্ট।
আর এটা তো বিমান যেটা বললাম সাইদ ভাই, বিমান কিন্তু আমার টিম হিসেবে খুব গোছানো ছিল। আমাদের কোনো সমস্যা সবকিছু প্র্যাকটিস বলেন সবকিছু টিপটপ থাকতো। প্লাস বিমান কিন্তু প্রতি বছর তখন ২ টা করে ট্যুর করতো দেশের বাইরে। ওই এক্সপেরিয়েন্সটা কিন্তু আমি এখন বুঝি আমার ইন্টারন্যাশনাল ক্রিকেটে অনেক কাজে লেগেছে। কারণ প্রতি বছর আমরা মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুর, ওই তখন যদিও অপোনেন্ট যাইতো, আমরা একবার কোন অস্ট্রেলিয়ার ক্লাবের সাথে খেললাম। রেগুলার খেলতো বিমান। প্রতি বছর এরকম বাইরে যেয়ে এই টুর্নামেন্টগুলি পরবর্তীতে কিন্তু আমার ইন্টারন্যাশনাল ক্রিকেটে অনেক কাজে লেগেছে। তো আপনি তো মোহামেডানেও গেলেন এবং সাডেনলি ওই কথাটা আসা শুরু করলো যে বিমানে এতদিন আরামে খেলতে, খেলতে মোহামেডানের প্রেশার নিতে পারছেন না আবিউল বাশার। সত্যি কিনা? মহড়ার প্রেশারটা ডিফারেন্ট ছিল। আমার কাছে মনে হচ্ছে মহরান ক্যাপ্টেন হয়ে ১ম ৩ ম্যাচ না ৪ ম্যাচের পরে আমি দোয়া করতাম যে টসে যেন হারি। কারণ টস বিকাম এ বিগ প্রেশার ফর মি মোহরানে। যে টসে যদি ম্যাচ হারি, আগে ১ম যে টসই জিতছে। টসে কি ব্যাটিং করলে নিশ্চয়ই ভুল ডিসিশন নিছে। বোলিং করলে নিশ্চয়ই এটা ঠিক ছিল না। সো মোহন ডিফারেন্ট বল গেম। আমি আসলে ন্যাশনাল টিমের প্রেশার একরকম আর ক্লাব টিম প্রেশার সম্পূর্ণ একরকম। আমি আসলে গ্রো আপ হইছি এভাবে। ব্রাদার্স ইউনিয়নে ওরকম প্রেশার আমি কোনোদিন প্রেশারাইজ কেউ করে নাই। আমি ব্রাদার্সে অনেকদিন খেলেছি। বিমানে একটা লম্বা সময় খেলেছিলাম একদম শুরুর দিকে। বাট মোহামেডান ওয়াজ ডিফারেন্ট। মোহামেডান ডিফারেন্ট। আমার ১ম বছরে তখন আমি সুপার মানে বাংলাদেশ টিমের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার। কিন্তু মোহনের যে প্রেশারটা সেটা আমি বুঝেছিলাম যে ক্লাব টিম প্রেশারটা আসলে কেমন। আপনার সঙ্গে মোহামেডানের ড্রেসিং রুম তখন জাতীয় স্টেডিয়ামের জি। বারান্দাতেই আপনি বলছিলেন যে প্রেশারটা আসলে অন্যরকম। মানে এখন হয়তো বোঝা যাবে না। তখন তো শুধু কর্মকর্তা না, আপনার পাশেই তো আপনার মোহামেডান গ্যালারি ছিল এবং মধুর খুবই সব বাক্য মধুর, আসতো। মধুর সব বাক্য আসতো। ওই প্রেশার নেয়া এবং ড্রেসিং রুম থেকে বের হলেই উঁকি দিলেই কেউ না কেউ কারো না কারো নজর পড়তো এদিকে। তো আপনার মানে তারপরেও আমি বলব যে ক্যারেক্টার একেক মানুষের একেক ক্যারেক্টার থাকে। জি। আপনাকে আমি যেভাবে দেখেছি যে সবসময় একটু ক্রিকেট নিয়ে থাকা। কোনো কন্ট্রোভার্সি এলে এটা এড়িয়ে চলা। আ কিন্তু আবার খেলার মাঠে আপনি আবার সুপার এগ্রেসিভ মানে পুল, হুক এগুলো তো ওই সময় এত সহজ শট ছিল না। এখন তো 360 না কি যেন আসছে হোয়াটএভার। আ মানে আপনি এই ডিফারেন্ট ক্যারেক্টারটা যদি একটু এক্সপ্লেইন করতেন। আমার ইনসাইড আর আউটসাইড একটু ডিফারেন্ট। আউটসাইড অত কাম অ্যান্ড কোয়েট, ইনসাইড অত কাম অ্যান্ড কোয়েট না। দ্যাটস গুড। ইভেন বাসাতেও কিন্তু আমি থাকলে বা মানে অস্থির করি অনেক বেশি। বাসাতে থাকি। আর আ মাঠের ভিতরে আমি পুরো ডিফারেন্ট ক্যারেক্টার হ্যাঁ। আমি ফিল্ডিং এও কিন্তু অনেক এগ্রেসিভ মানে উইথ মাই ওয়ার্ডস অ্যান্ড আদার স্টাফ যখন আমি ক্যাপ্টেন ছিলাম অনেক এগ্রেসিভ। বাট মাঠে বাইরে আমি আসলে একটু ডিফারেন্ট ডেফিনিটলি। এটা কেন হয় জানি না। স্প্লিট পার্সোনালিটি বলতে পারেন। বাট দেখেন আমি সে যখন আমি একটা জিনিস আমি খেয়াল করেছি যে পরে যে যখন এমনিতে আমি খুব অস্থির বাট সময় মতো আমি একদম শান্ত হয়ে যাই আরকি। যখন ক্রাইসিস মোমেন্ট আসে তখন আই ক্যান কন্ট্রোল মাইসেলফ। এটা হয়তো আমার ক্রিকেটের সাথে কিছুটা গেছে। অ্যা যখন প্রেশার মোমেন্টে হ্যাঁ, হয়তো অত মানে নিজেকে সামলাই মানে কন্ট্রোল করতে পেরেছি। ক্যাপ্টেন হিসেবে এটা অনেক ফেস করতে হয়েছে আমাকে। বাট দিস ইজ মি। আমাকে আসলে ক্রিকেটটা যখন খেলি আমি আই ক্যান এক্সপ্রেস মাইসেলফ। ক্রিকেট যখন মাঠে বেড়ে থাকি আসলে তখন নিজেকে নিয়ে আমার অনেক সংশয় থাকে যে আমি আসলে আমাকে মানুষ কি ভাবছে কিংবা আমি কি অ্যাটিটিউড করব, মানুষ কি চিন্তা করছে কিংবা আমাকে এরকম করা যাবে না। সো মাঠের বাইরে নিজেকে নিয়ে আমি যতটা চিন্তা করি, মাঠে গেলে লাইক আই ক্যান আমি নিজের মতো হতে পারি। সো এইজন্য মাঠটা আমার সবসময় প্রিয় যে ওইখানে আমি আমাকে নিজেকে আমার মতো করে এক্সপ্রেস করতে পারি। অভিষেক টেস্টে ফিরে যাই। বিকজ আমরা সবাই অভিষেক টেস্ট মানেই আমরা আমিনুল ইসলাম বুলবুলের সেই 145 হলো সিগনেচার ওই ম্যাচটার। বাট শুরুটা হয়েছিল আপনার মানে যে কনফিডেন্স দেয়াটা যেটা আমরা জি। বলি যে বাংলাদেশ আপনার কোয়ার্টার ফার্স্ট ক্লাস ম্যাচ ৪ দিনের ম্যাচ একটা সিজন খেলেই আপনারা টেস্ট খেলতে নেমেছেন। সো ওই ফিলটা কেমন ছিল? আপনি নাম্বার 3 তে নামলেন, একটা উইকেট পড়লো। আমার মনে হয় যে আমি ১ম যখন ডাক পেলাম তখন তো আই ওয়াজ লাইক মোর দ্যান হ্যাপি যে এট লিস্ট মানে ১ম টেস্ট টিমের সাথে থাকতে পারছি। তো প্র্যাকটিস ম্যাচ একটা পরে প্র্যাকটিস ম্যাচ হলো আমি মনে হয় 97 না 98 করে আউট করেছিলাম আরকি প্র্যাকটিস ম্যাচটা। ওটা আমাকে কনফিডেন্স দিয়েছিল। আর টেস্ট ম্যাচ যখন একাদশে চান্স পেলাম, আমি আসলে এত খুশি ছিলাম। আমি এই প্রশ্নটার জবাব অনেকবার নিজের কাছে খুঁজেছি। আসলে আমি কি চিন্তা করে খেলেছিলাম। বাট আই ওয়াজ ব্ল্যাংক। প্রবাবলি আমার এখানে পুরা মাথাটা শূন্য ছিল। মানুষ বলে না অনেক সময় আমরা ইনস্টিংক্ট এ খেলি। ওই আমি পুরো জিনিসটা আসলে ইনস্টিংক্ট এ খেলেছি। মানে ব্যাপারটা এমন ছিল যে আমি এখানে আমি এম আই গুড এনাফ? আমি কি টেস্ট খেলার মতো গুড এনাফ? নিজের কাছের প্রশ্ন ছিল। আর নিজের কাছে নিজেকে প্রমাণ করার ব্যাপার ছিল যে
আমি আমি এখানে বিলং করি, আমার এখানে থাকতে হবে, বা অনেক কিছু চিন্তা করেছিলাম। দেন আই ডিসাইডেড, তখন তো অনেকেই অ্যাডভাইস দিয়ে গেলেন টেস্ট ম্যাচ কীভাবে খেলতে হবে। যারা খেলেননি যারা কখনো খেলেন টেস্ট। মারা যাবে না, অফ টাইম বাইরে বল সব ছেড়ে দিতে হবে, শুধু ডিফেন্স করতে হবে। তো অনেক পরে একটা যে রান্না মানে সো নেগেটিভ, তখন তো আমরা নেগেটিভ কথা কিন্তু অনেক বেশি বলতাম। এখনকার যেমন মডার্নে যে অনেক পজিটিভ কথা হয়, তখন তো নেগেটিভ কথা বেশি হতো। যে অনেকে অনেক কিছু বলে গেছে টেস্ট ম্যাচ। সো একটু কনফিউশন ছিল আমার জন্য, আমি আসলে কীভাবে খেলবো। বিকজ আমার তো ক্রিকেট এরকম যে ব্যাট বল ইজ মাই ব্যাট বল, সে প্রথম বল হোক শেষ বল ব্যাট বল আমি মারবো, এটা আমার ক্রিকেটিং মাই ফিলোসফি। সো দ্যাট আই রিয়েলাইজ নিজের মতো করে খেলি আর কি, যা হবে, বা ব্যাপারটা এমন ছিল। ইন্ডিয়ানরাও কিন্তু এক্সপেক্ট করে নাই, দে ডিড নট এক্সপেক্ট যে তাদেরকে কাউন্টারটা কেউ করতে পারে। করতে পারে। ওরা ভেবেছিল বাংলাদেশ হয়তো কেউ মারবে না, আর ওই যে করবে, ওদের যে কাউন্টারটা করতে দে ডিডন্ট এক্সপেক্ট। সো ওই আমার প্রথম ৩০-৪০ রান কিন্তু ওরা টোটালি মানে ওরা তখন ব্যাকফুটে চলে গিয়েছিল আর কি। সো আমার মনে হয় আমি রাইট ডিসিশনটা নিয়েছিলাম যে আমি আমার ন্যাচারাল ক্রিকেটটা খেলবো। সো এটাই, আর কিছু না। প্রবাবলি ওইটাই আপনার মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটে তখন কি ওই কনফিডেন্সটা এসেছিল যে আমি এখন লম্বা সময়ে থাকতে আগে যেটা 95 শুরু করার পর ইন অ্যান্ড আউট, আপনার কি মনে হয়নি যে এই ইনিংসটার পরে মানে একটু কনফিডেন্স পাওয়া যে না আমি লম্বা সময়ের জন্য জায়গাটা মানে কনফার্ম করতে পারি? মানে ওই টেস্ট ম্যাচটা রান করার ধরেন, তারপর তো আমি আরো ৪৯ টেস্ট ম্যাচ খেলেছি। তখন এই প্রথম টেস্ট ম্যাচ যে রানটা করেছিলাম সেটার জন্যই বাকি 49 টেস্ট ম্যাচ খেলতে পেরেছিলাম। বিকজ কনফিডেন্সটা আপনি যেটা বললেন ওইখানে আমি পেয়ে গিয়েছিলাম। সবচেয়ে বড় কনফিডেন্স হচ্ছে আই ক্যান প্লে মাই ওন গেম, আই ক্যান বি মাইসেলফ। মানে আমাকে আমার মতো করে খেলে আমি রান করতে পারি, এটা আমার জন্য সবচেয়ে বড় ব্যাপার ছিল। এটা তো সবার ক্ষেত্রেই তাই। সবার ক্ষেত্রে, আর তখন কিন্তু আমাদের চেঞ্জ করতে বলেন। তখন যখন যারা কোচ আসতেন, আমার মনে হয় এটা প্রথম এডি বার্লো আমাকে শিখিয়েছে। তখন এডি বার্লো আনফরচুনেট অসুস্থ হয়ে গেলেন। এডি বার্লো কিন্তু আমাকে প্রথমে, তার আগে তো সবসময় শুনতাম আমার এটা খারাপ ওইটা খারাপ, ভিতে খেলা, ভিতে খেলা, আবার পা পিছনে চলে যাচ্ছে, কিংবা আমি শ্বাস দিয়ে বেশি বাজে। ফ্ল্যাশ করি, আমি দূর থেকে শট খেলি। তো এডি ওয়াজ দ্য ওয়ান, এডি বার্লো যে প্রথম ওয়াজ রিয়েল সারপ্রাইজ। যে তো প্রথম মনে করতো তুমি কি মানে সত্যি কথা বলছো? ইয়েস বলতো, আমি খুব তোমার খেলা দেখে আমার খুব অবাক লাগে, তুমি এত ভালো খেলো। সো এই কিছু কথা বলে, এবং ও সবসময় এনকারেজ করো তুমি তোমার খেলা খেলো। তো ও যে যাই বলবে না বলে তুমি তোমার খেলো। তারপর এই কাজটা আমাকে ড্যাভট মোরও করেছিলেন, যে সে আমাকে আমার মতো খেলতে দিয়েছিলেন। সো আমি যদি খেলাটা চেঞ্জ করতাম তাহলে তো আমি সাকসেস যেটুকু পেয়েছি সেটা পেতাম না, অথবা এতগুলো টেস্ট ম্যাচ খেলা হতো না। সো ওই ডিসিশনটা নেওয়াটা মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল। প্লাস এডি বার্লো, ড্যাভট মোর আমাকে এইটা দিয়েছিলেন যে তুমি তোমার মতো হয়ে খেলতে পারো। 71 সেকেন্ড ইনিংসে বোধহয় 30 30 এটা করে আপনি জিম্বাবুয়েতে গেলেন। বুলাওয়েতেও কিন্তু আমি আপনাকে চিন্তিত দেখেছি যে, এবং আলশারিয়ার পৃথিবীতে আমার দেখা একমাত্র ক্রিকেটার যিনি রান করুক আর না করুক মানে ইজ দ্য সেম পার্সন। আপনি খুব নার্ভাস ছিলেন যে রান পাচ্ছেন, প্র্যাকটিস ম্যাচে রান পাননি প্রবাবলি, যে কি হবে টেস্ট ম্যাচে। মানে তখন আনসার্টেন একটা পিরিয়ড ছিল। আপনার তো ওই 71 এর পরেও কিন্তু আপনার একটা নার্ভাস টাইম কিন্তু গেছে, যদি আমি 2001 এর জিম্বাবুয়ে ট্যুরের কথা জি। বলি। অ্যান্ড ইউ ওভারকেম সো ওয়েল। আমাদের ট্রেন্ড, কারণ আমার সাথে এটা এতবার হয়েছে যে নার্ভাস হওয়াটা খুব স্বাভাবিক। না, আমি তো সো মেনি টাইমস মানে ওই যে আসা যাওয়া। আর আমি এটার আসলে আর ওই এর মধ্যে থাকতে চাচ্ছিলাম না। আর যেটা হয় যে আমার তো ক্রিকেটটা ইজ মাই প্যাশন, এবং আমার রান করে যে আনন্দটা পাই, এটা আসলে আমি আর কোনো কিছুতে পাই না। মানে মানুষ তো অনেক কিছু অনেক পায়। আমিও পাই অনেক কিছু। আমার ঘুরতে ভালো লাগে, বই পড়তে ভালো লাগে, আমার অনেক কিছু করতে ভালো লাগে। বাট নাথিং লাইক স্কোরিং রানস ফর মি। এবং রান না করলে আমি আসলেই অনেক আপসেট থাকতাম। খুবই অফ থাকেন আপনি। খুবই অফ থাকে। এটা আমার জন্য, এটা আমার প্যাশন। এটা হয়তো ভালো কিছু না, বাট এটা আমার প্যাশন। মানে আমার বলেন, যেটা বলেন, ভালো লাগা কিংবা মন্দ সবকিছু এটার মধ্যে। তো আপনার কি আলশারিয়ারকে দেখে হিংসা হতো না যে হাউ কুড হি মানে লিভ সাচ আ লাইফ? মানে না, তিনিও রান করতেন না, তারও অনেক প্রমিস ছিল হ্যাঁ। যেটা বাংলাদেশ ক্রিকেট পায়নি বা তিনি ডেলিভার করতে পারেননি। আপনার কি মনে হয় যে আপনার চিন্তাটাই আপনাকে হেল্প করেছে বেশি, তার মতো না হয়ে? রোকন ওয়াজ ভেরি মাচ ভেরি ট্যালেন্টেড প্লেয়ার। দেখুন, জাভেদ ওমরও কিন্তু রোকন অত ট্যালেন্টেড না। বিকজ জাভেদের মধ্যে কিন্তু ওইটা ছিল যে না, আমার রান করতে হবে, আই হ্যাভ টু স্কোর রানস। রোকনের মধ্যে হয়তো ওইটা একটু কম ছিল। সেটা থাকলে তো রোকন অনেক রান করতো। হয়তো রোকনের ক্যারিয়ারটা সম্পূর্ণ অন্যরকম হতে পারতো। বিকজ ওর মধ্যে ওর যে সামর্থ্য ছিল, সেই সামর্থ্যটা হয়তো আমার ছিল না। বাট ইট ম্যাটার্স। যদি আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে ভালো করতে চান,
একটু এক্স ফ্যাক্টর কিন্তু থাকা লাগে। শুধু ট্যালেন্ট আর স্কিল দিয়ে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনি ভালো করতে পারবেন না। ইট ইট আ মানে এপ্লাইস ফর এভরিওয়ান। আপনার সাকিব আল হাসান, তামিম ইকবাল হয়েছে, কিন্তু এরকম ট্যালেন্ট প্লেয়ার কিন্তু আরো অনেক আছে। আরো আমি অনেক আমি আছে। আমি দেখেছি কিন্তু একটা নাম আপনি বলতে পারি। বাট তারা হতে পারেনি বিকজ তাদের মধ্যে এক্স ফ্যাক্টর ছিল না। সো এইখানে পারফর্ম করতে হলে কিংবা ইন্টারন্যাশনাল ক্রিকেটে ভালো করতে হলে, টিকে থাকতে হলে আপনার মধ্যে এক্সট্রা কিছু একটা থাকতেই হবে। তো আমরা যদি বাংলাদেশ অল্প একটা সিজন ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলে টেস্ট ম্যাচ খেলে ফেললো এবং জি। ইন্ডিয়ার সঙ্গে খেললো, জিম্বাবুয়ে তখন টপ টিম, অস্ট্রেলিয়া ট্যুর করলো, নিউজিল্যান্ড খেললো, পাকিস্তান খেললো। মানে আপনার কি মনে হয় যে অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে একদম সমুদ্রে ফেলে দেয়া? মানে আপনি যেখানে ফার্স্ট ক্লাসের এক্সপেরিয়েন্সই মিনিমাম, সেখানে আপনি অনেক দ্রুত এবং সবাই কিন্তু ফুল স্ট্রেংথ টিম নিয়ে খেলেছে। কেউ জি। কিন্তু মানে ওটা কি টু মাচ প্রেশার ছিল? আমাদের জন্য টু মাচ টু আস্ক বলবো আমি। মানে খুব বেশি চাওয়া ছিল আমাদের কাছে। আমরা যদি ওই সময়টা যদি এ টিমের ম্যাচগুলো বেশি খেলতাম। কারণ আমাদের ফার্স্ট ক্লাসে তো আসলে তখন আ ওটা কোনো ক্রিকেট ছিল ওইটাই না ক্রিকেট ছিল। অ্যাকচুয়ালি। মানে টেস্ট ক্রিকেট যদি ১০ হয়, আমাদের ফার্স্ট ক্লাসে তো ১ হবে কিংবা মাইনাস মাইনাস হওয়ার কথা। মাইনাস হওয়ার যে কথা। উইকেট আপনারা জি, খেলতেন। জি, জি। তো তখন আমরা শুরুর দিকে একটা যে আমি অনেক টেস্ট ম্যাচ খেলে ফেলেছি। যেহেতু অনেক টেস্ট খেলা হয়েছিল, আমি অনেক খেলতে পেরেছি। বাট সবাই আমি অ্যাডাপ্ট করতে পেরেছি, অনেকে হয়তো করতে পারেনি। যেটা আসলে অ্যা অত সহজ ব্যাপার ছিল, মানে স্বাভাবিক ব্যাপার ছিল না। তখন আমাদের যদি বেশি ভালো হতো যে আমরা হয় খেলছি, টেস্ট ম্যাচ খেলছি। ইন বিটুইন আমরা এই টিমের অন্য দেশের এই টিমের ম্যাচ বেশি খেলছি, কিংবা আমাদের তখন তো অত ম্যাচ হতো না। মানে আমরা তখন দেখা যাচ্ছে আমরা ম্যাক্সিমাম এই যে টেস্ট সিরিজ পরপর খেলছি আর টপ টিমগুলির সাথে খেলছি, এবং পারফরম্যান্স যা হওয়ার তাই হচ্ছে আরকি, যেটা হওয়ার কথা ছিল তেমনই হচ্ছে। তো ওই সময়টা যদি আমরা আরেকটু সময় পেতাম প্রস্তুত হতে, সে প্রবাবলি টেস্ট খেলছি স কম খেলে মাঝখানের সময় যদি আমরা বেশি করে এই টিমের ম্যাচগুলো খেলতে পারতাম, আ টুর্নামেন্টগুলো বেশি খেলতে পারতাম, তাহলে মনে হয় টেস্ট ম্যাচে আমাদের সাফল্যের সংখ্যাটা আরো বেশি থাকতো। যেহেতু প্রিপারেশন দল প্রিপেয়ার ছিল না, বাট ইন্ডিভিজুয়াল পারফরমেন্স নিয়ে বেশি আলোচনা হতো। আপনার, আশরাফুলের, জি। মাশরাফি, মোহাম্মদ রফিক আলোচনায় আসতেন। বাট এই যে অল্প সময়ের মধ্যে ২০০০ থেকে ২০০৩ পাকিস্তানে একটা ট্যুর, টেস্ট ট্যুর যদি আমি বলি, সো ওয়ান্ডারফুল। মানে আপনারা পেশোয়ারে ফাইট করলেন, করাচিতে লিড নিলেন, করাচিতেও ভালো করেছেন, মুলতানে প্রায় জিততে যাচ্ছিলেন। কনসিডারিং এভরিথিং, আপনার কি মনে হয় যে ওই সিরিজের রেজাল্টটা বাংলাদেশের পক্ষে গেলে, যেটাই হোক, পক্ষে গেলে বাংলাদেশ টেস্ট নিয়ে আরো দ্রুত আরেকটু বেশি আগাতে পারতো? নাকি আমরা ওই যে ওয়ান অফ এ টেস্ট ম্যাচ জিতে আবার লম্বা ব্রেকে পড়ে যেতাম? আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় ব্যাপার হতো। আমাদের সবার জন্য অনেক বড় ব্যাপার হতো। কারণ ওই টেস্ট ম্যাচটা, মুলতান টেস্ট ম্যাচটা যারা খেলেছিলাম আমরা মনে হয় কোনোদিন ভুলতে পারব না। টেস্ট ম্যাচ জেতা আপনার তো পেশোয়ারটাও তো আপনার ভালো হয়েছে। পেশাটা ভালো। আমি তো সব ম্যাচে ভালো ভালো খেলেছিলাম। করেছেন। মুলতান টেস্ট ম্যাচে শুধু সব ইনিংসে রান করে, মুলতান টেস্ট ম্যাচেও ফার্স্ট ইনিংসে রান করেছি, সেকেন্ড সেকেন্ড ইনিংসে রান ইনিংসে। করতে হয়নি। আমি সব ভুলে গেছি। খালি ওইটা মনে আছে, ওই ইনিংসে রান করিনি, বিকজ ওইটা রান করলে হয়তো আমরা আরো একটা ভালো পজিশন যেতে পারতাম, জিততে পারতাম। সো দিস ইজ মি। আমি আমি এরকমই আরকি। সো কতখানি আমার মনে হয় যে এগোনোর থেকে আমার ওই সময়টা আমরা প্ল্যান অত ভালো করতে পারি না। এই যে আমি বলছি না যে আমরা তখন যদি এই টিমের ম্যাচগুলো বেশি খেলতাম, আমাদের উইকেটগুলি তখনই যদি ঘরোয়া ক্রিকেট উইকেটগুলি আরো ইমপ্রুভ করতে পারতাম। আমরা অন্যান্য দেশে যেই মানে ইনফ্রাস্ট্রাকচার থাকে, আমরা এখনো তো সেটা করতে পারিনি। আমাদের এখনো পুরো ঢাকা শহরে আমরা পারবো না, আমরা এই আলাপে না চাই না বেটার। মানে বলছি ইনডোর একটা। তখন যদি আমরা ওই দিকটা বেশি নজর দিতাম, মানে একটা ওয়ান অফ টেস্ট ম্যাচ জিতে আপনি, এটা বলা ঠিক না যে আপনি একটা টেস্ট ম্যাচ জিতলেন, আপনি আপনার ক্রিকেট অনেক চেঞ্জ হয়ে গেল, আপনার তারপর সব ম্যাচ জিতে যাবেন। তা না। এটা হয় না। আপনার টেস্ট ম্যাচ মানে যদি আপনি এই ইন্টারন্যাশনাল ক্রিকেটে ভালো করতে চান, তখন থেকে আমরা যে ভুলটা করেছি যে আমাদের ঘরোয়া ক্রিকেটের সবকিছু আমূল চেঞ্জ করে ফেলা উচিত ছিল। মানে উইকেট থেকে সুযোগ সুবিধাটা। আমরা তো আর সুযোগ সুবিধা পাই ন্যাশনাল টিমে এসে। বাট অন্যান্য দেশের ন্যাশনাল টিম যে সুযোগ সুবিধা পায়, সেটা চিটাগাংয়েও থাকে, সেটা যশোরেও থাকে, সেটা কুষ্টিয়াও থাকে। যে জিনিসটা আমরা এখনো করতে পারিনি। আমাদের আসলে নজরটা আসলে ওইদিকেই দেওয়া উচিত ছিল, সেটা আমরা কখনোই দেইনি। সেই দুঃখ তো আমাদের যাবে না। আমাদের ১৪০০ কোটি টাকা নিয়ে আমরা কোনো ফেসিলিটি ডেভেলপ করতে বাংলাদেশ পারে না। সো আপনি আপনার টেস্ট ক্যারিয়ার সেটেল হয়ে গেছে। বাট ওয়ান ডে ক্যারিয়ারটা, আপনি ক্যাপ্টেন হলেন। মানে আপনি মানে আবার সাদা বলেই ফিরে যাই যে এই জায়গাটায় মানে আপনার কোনো আক্ষেপ আছে নিজের জন্য যে আমি কেন এটা করতে পারলাম না? বিকজ আপনি অলরাউন্ডার, জি। রাইট? আপনি সব খেলা খেলতে পারতেন। তো আপনি ওয়ান ডে কেন খেলতে পারবেন না? অ্যা
একটা আমি জান আমার খেলার একটা প্যাটার্ন ছিল। তখন কোচরা সেটাতে খুশি থাকতেন। সো আমি এখন বুঝি যে ওইটা প্যাটার্নটা চেঞ্জ করলে আমি কিন্তু স্ট্রোক খেলতে পারতাম। কিন্তু তখন ছিল না একটা বাউন্ডারি মারলে আর দরকার নেই। দরকার নেই তারপর ডিফেন্স করার ডিফেন্স করার। সিঙ্গেলস দাও। কিন্তু তখন কিন্তু মারা যেত। কিংবা ওভার দ্য টপ মারার যে অভ্যাসটা সেটা আমার আসলে ১ম থেকেই এই সব অভ্যাসটা তৈরি হয়নি। আমার আসলে সেটা করতে পারলে আমার ওয়ান ডে ক্যারিয়ারটা আরেকটু লম্বা হতো। আমি ফ্রি ফ্লোয়িং ব্যাটসম্যান। আমি টেস্ট ম্যাচে তো ফ্রি ফ্লোয়িং, ওয়ান ডেতেও তেমনই ফ্রি ফ্লোয়িং। বাট ওয়ান ডেতে তো একটু সবাই একটু আঁটো-সাঁটো বোলিং করে। ফিল্ডারগুলো ছড়ানো থাকে। তখন মারতে হলে আপনাকে একটু ওভার দ্য টপ মারতেই হয়। সেই জিনিসটা আসলে আমার বেস্ট অফ অ্যাবিলিটি ছিল না। সেখানেই মনে হয় আমি একটু আটকে গিয়েছিলাম। আর তখন টিমটা আসলে ওরকম ছিল যে মানে তখন তো খেলা হতো ২২০, তখন তো ৩০০ রানে খেলা হতো না। তখন কিন্তু ক্রিকেটটা হতো ২২০, ২৩০, ২৫০ ও তো খুব হার্ডলি স্কোর হতো। তো তখন খেলার প্যাটার্নটাই ছিল ওরকম। সো আমার খেলাটাও আসলে চেঞ্জ করতে মানে কেউ শুরুতে বলেও করিনি। নি কেউ বলে আপনার? নাই, আমিও চেষ্টা করিনি। সো এইজন্য হয়তো আমার সাদা বলের ক্যারিয়ারটা অত ভালো হয়নি লাল বলের মতো। আপনাকে কেউ কখনো ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল মনে করেনি? মানে জি। অনেকগুলো অনেকগুলো ভুল ধারণা তো সব জায়গায় বিরাজমান। যখন আপনি ক্যাপ্টেন হলেন বা হবেন, আপনি তো আপনি কিন্তু আমার ধারণা আপনি পাকিস্তান ট্যুর থেকে ২০০৩ এ পাকিস্তান ট্যুর থেকে ধারণা করতে পারছিলেন যে ইউ আর ইউ উইল বিকাম দি নেক্সট ক্যাপ্টেন। সো আপনার ম্যানেজমেন্টটা ওয়াজ ডিফারেন্ট। তার আগে আপনার খালিদ মাহমুদ যিনি উনার একরকম প্রত্যেকের আলাদা থাকে। সো আপনি কিভাবে এত দ্রুত অ্যাডপ্ট করলেন? বিকজ আপনি কিন্তু ডোমেস্টিকে অত মানে বেশি ক্যাপ্টেন্সি না, করেননি। যেটা আমি বললাম এটা ক্যাপ্টেন্সি করিই নাই। করেননি। পারসেপশনই ছিল না যে হাবিবুল রশিদ সুমন না। ক্যাপ্টেন। সবাই মনে করতো যে উনি উনার ক্রিকেট নিয়েই ব্যস্ত। ক্রিকেট নিয়ে ব্যস্ত ইন্ট্রোভার্ট। আ খুবই স ভালো ছেলে। ক্যাপ্টেন হইতে একটু স্ট্রং হুম, হতে হয়। অ্যা ক্যাপ্টেন হ্যাঁ, পাকিস্তানতে মোটামুটি একটু শুনতে পাচ্ছিলাম যে আমাকে হয়তো আমি তখন ভাইস ক্যাপ্টেন। সো মানে তার আগে তো আমি ওই যে বললাম না 99 ওয়ার্ল্ড কাপ টিমে চান্স না পাওয়ার পরে আমাকে এ টিমের ক্যাপ্টেন করে পাঠানো হয়েছিল পাকিস্তানে। পাকিস্তানে ওইটা আমার ক্যাপ্টেন্সির মানে অভিষেক। অভিষেক আরকি এবং ওই শিখলাম আরকি। ওটা তো পানিশমেন্ট ট্রিপ ছিল। পানিশমেন্ট না ছিল। কম্পেনসেশন সরি। কম্পেনসেশন ছিল। জি। ক্যাপ্টেন হলেন। অনেক প্রেশার ছিল যে তিনি ক্যাপ্টেন হিসেবে কিভাবে নিজেকে মেলে ধরবেন যেহেতু আপনার ক্যাপ্টেন্সি এক্সপেরিয়েন্সটা কম ছিল। এবং শুরু করলেন ডাবল পেয়ার দিয়ে। মানে পেয়ার দিয়ে ১ম টেস্ট এটা ম্যাচে কেমন মানে কি মনে হয়েছিল যে কোনো বাড়তি প্রেশার হয়েছিল নিজের উপর? ক্যাপ্টেন্সি যখন পেলাম, দিন শেষে সবার আগে কিন্তু আমার কাছে আমার পারফরম্যান্সটা সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট। ক্যাপ্টেন তো ডেফিনিটলি অনেক বড় সম্মান। বাংলাদেশ টিমের ক্যাপ্টেন অনেক বড় ব্যাপার। যখন হয়েছে যে এত এত আ মানে প্রশংসা অথবা এত উইশ তো কখনো আর কোনোদিন কোনো কিছুতে পাইনি। আমি যখন ক্যাপ্টেন হলাম। সো এটা অনেক বড় ব্যাপার ছিল বাংলাদেশ দলের ক্যাপ্টেন। বাট দিন শেষে আমার কাছে সবার আগে ছিল যে আমার পারফরম্যান্সটা ইম্পোর্টেন্ট। যদি ক্যাপ্টেন্সি ভালো লাগে, ইফ আই ফিল যে প্রেশার তাহলে আমি ক্যাপ্টেন্সি করব না। এটা আমার শুরুতেই মনে হয়েছিল। বিকজ ইট ইস নট সামথিং যেটা আই ওয়াজ ডাইং ফর। মানে আমি এটার জন্য না হলে আমার খুব হবে, আমি খুব আপসেট হব। এটা এরকম কোনো ব্যাপার ছিল না। আই ওয়াজ জাস্ট হ্যাপি টু বি মানে টিমের পার্ট হয়ে খেলতে পারছি। এটা আমার জন্য আমার হ্যাপিনেস ওইটা বেশি ছিল। পারফর্ম করছি ওইটা আমার আল্টিমেট হ্যাপিনেস ছিল। সো ক্যাপ্টেন্সি যখন পেলাম কিংবা যখন হতে যাচ্ছি তখন পেলাম, তখন চিন্তাভাবনা এমন ছিল। প্রবাবলি প্রেশার তো অবশ্যই ছিল। বাংলাদেশ টিমের ক্যাপ্টেন্সি করার তখনও প্রেশার, এখনো প্রেশার এখনো প্রেশার। সবসময় থাকবে। তখন না এখন হয়তো প্রেশার একটু বেশি, তখন হয়তো অতটা প্রেশার ছিল না। বাট তখনও প্রেশার ছিল ডেফিনিটলি। সো ১ম পেয়ারটা আসলে ক্যাপ্টেন্সির প্রেশারেও হয়েছে তা বলব না। বাট অবশ্যই একটা বড় কাজ করেছিল। ১ম ক্যাপ্টেন আ জিম্বাবুয়ে সব মিলে টেস্ট ম্যাচ মানে ফার্স্ট টেস্ট ম্যাচ সব মিলে আসলে ইট জাস্ট হ্যাপেন। হ্যাঁ। বাট প্রবাবলি ওইটা হয়তো আমাকে আরো বেশি সাহায্য করেছে। বিকজ আমি দেখেছি যখনই আই ওয়াজ চ্যালেঞ্জড তখনই আমার বেস্টটা আমি আ বের হয়ে আসছে। তো তখন নিজেকে চ্যালেঞ্জ করেছিলাম। যে তখন তো অবশ্যই আমাকে নিয়ে কথা তো হচ্ছিল যে হি ইজ নট এ মানে প্রুভেন ক্যাপ্টেন না, প্রুভেন মানে ডোমেস্টিক ক্যাপ্টেন, ওভাবে বর্ন করেনি। লিডার না, ওর পারবে না। অনেক কথা বলছিল। আমার মনে আছে বা উৎপল শুভ্র আমাদের আমাদের মানে স্পোর্টস জার্নালিস্ট আমাকে বইও দিয়েছিল অনেকগুলি যে ক্যাপ্টেনের মানে সাহায্য করার জন্য আসলে ক্যাপ্টেন্সি কারা আগে যারা পুরনো বড় ক্যাপ্টেন ছিলেন তাদের ক্যাপ্টেন্সি সম্বন্ধে বইগুলি দিয়েছিলেন। আমি তো এমনি বই পড়ি উনি জানতেন। সো অনেকে অনেক কিছু বলছে, অনেকে বিশ্বাসও রেখেছিলেন কিন্তু অনেকেই আবার বিশ্বাস রাখেননি। ভেবেছিলেন পারবেন না। সো আই চ্যালেঞ্জ মাইসেলফ। আমি ওই বুলার পরে হারারে টেস্ট ম্যাচ ছিল। সো আই চ্যালেঞ্জ মাইসেলফ যে না আমি যখন হয়েছি আমি এটা
বাট তাই বলে পেয়ার, কাম অন ম্যান, মানে পেয়ার। ওয়াজ পসিবল স্টার্ট। বাট ওই ট্যুরেই তো বাংলাদেশ প্রথম জিম্বাবুয়েতে ওয়ান ডে জিতলো। হাউ প্লিজিং ওয়াজ দ্যাট? আপনার সেলিব্রেশনের ওই ভিডিও মানে টিভিতে দেখার ছবিগুলো আমার এখনো চোখে ভাসে। আমি এত আপনাকে কিন্তু মানে এলিভেটেড দেখিনি কখনো আসলে। 99-এর যে ওয়ার্ল্ড কাপের পরে তার মানে হচ্ছে 4 ইয়ার্স আমরা কোনো ম্যাচ জিতি নেই। নট ইন ওডিআই, টেস্ট ম্যাচে তো আমরা জিতি নেই। সো আমরা কিন্তু অনেক সময় 4 বছর 5 বছর কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ জিতছিলাম না। তারপর আমি ক্যাপ্টেন হলাম উইথ আন্ডার লট অফ প্রেশার। ওই যে হয় না যে যখন আমার সেলিব্রেশন ডিফারেন্ট ছিল, ওয়াইল্ড ছিল, বিকজ ওই যে আই প্রুভড মাইসেলফ, আমি নিজেকে প্রমাণ করতে পেরেছি যে না, আই এম গুড এনাফ অ্যাজ এ ক্যাপ্টেন অলসো। সো নিজের কাছে নিজে প্রমাণ করার ব্যাপার ছিল, ওই জন্য হয়তো সেলিব্রেশনটা একটু ওয়াইল্ড ছিল। একটা তো ব্যাপার ছিল, বাংলাদেশ অনেকদিন পরে জিতলো, 4-5 ইয়ার্স। সিরিজে বোধহয় জিততে পারতেন, সিরিজ জিততে পারতাম যদি একটা ইনসিডেন্ট না হতো, এটা আমাদেরকে সাহায্য করে নাই। বাট অবশ্যই ওই যেটা বললাম, নিজের কাছে নিজে জিতে যাওয়ার মতো আনন্দ তার কিছু হতে পারে না, এই জন্য সেলিব্রেশনটা একটু ওয়াইল্ড ছিল হয়তো। তো আপনার ক্যাপ্টেন্সির সময় অনেক খেলোয়াড়কে কাছ থেকে দেখেছেন, ড্রেসিং রুম ম্যানেজ করার একটা ব্যাপার ছিল। মোস্ট অফ দেম তো সবাইকে ম্যানেজ করা ইজি, কাকে ম্যানেজ করা সবচেয়ে ডিফিকাল্ট ছিল? দেখুন, মোহাম্মদ রফিকের সাথে আমার ওই একটা ইনসিডেন্ট হয়েছিল, আপনি জানেন। আমি সেই প্রসঙ্গেই আপনাকে অনেক বড় ইনসিডেন্ট, ফর নো রিজন। খুবই আনফর্চুনেট, ফর নো রিজন, অ্যাবসলিউটলি নো রিজন। আমি ক্যাপ্টেন হওয়ার পরে কিন্তু টিমের মধ্যে হয়তো কেউ পছন্দ করে নাই যে আমি ক্যাপ্টেন হই। সো সেটার মধ্যে একটা কিছু হচ্ছিল কিনা জানি না, সেটাই রফিককে ট্রিগার করেছিল কিনা জানি না, বিকজ রফিক ওয়াজ আজ ক্লোজ টু রফিক প্রবাবলি। এখন আমার রফিক সবচেয়ে ভালো ফ্রেন্ড, আমার যতগুলো বন্ধু আছে তার মধ্যে ঠিক এই মুহূর্তেও আমার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড। ওর সাথে আমার নিয়মিত যোগাযোগ হয়, কথা হয়, বিভিন্ন ইসে দেখা হয়, এবং তারপরে আমরা একসাথে খেলেছি অনেক। ওই ঘটনার পরে কিন্তু উই বিকাম বেস্ট অফ ফ্রেন্ড। বাট ওই ঘটনাটা খুব টিমের জন্য ভালো ছিল না। এবং ওকে ফেরত যখন ঘটনাটা ঘটে গেছে, একদম উইদাউট নো রিজন, আপনি সময় তো সবাই কম বেশি জানেন জানি, রিজনটা, সো ওইটার দিকে আর যাচ্ছি না। না তাও দর্শক মানে যেটা জানো হয়েছে ঘটনা সিম্পল করে ব্যাপার, মানে রেমন্ড প্রাইস। রেমন প্রাইস এই জন্য যে তার আগে আমাদের জিম্বাবুয়ে পরের সিরিজটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। সো ওয়েস্ট ইন্ডিজে তার আগে আমরা আসার আগে ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবুয়ে সফর করে গেছে। তো রেমন প্রাইস ওয়াজ দ্য সাকসেসফুল বোলার, মানে ওয়েস্ট ইন্ডিজের সাথে। সো আমাদের তখন মানজার ইসলাম রানা নতুন বোলার, একদম ইয়াং বোলার। তো আমি ওকে বলেছিলাম যে রেমন প্রাইস যেহেতু ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের বল করেছে, সো ও সাকসেসফুল হয়েছে, ও ঠিক জানে, ওর আইডিয়াটা তুমি নিয়ে আসো যে কোথায় বল করলে ও কোন প্ল্যানে ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ারদের বল করেছিল, নাথিং লাইক ছোট বড়। সো এবং যখন গেছে তখন রেমন প্রাইস আর রফিক হয়তো হ্যাভিং এ কনভারসেশন। রফিক তো সবসময় গ্রেট বলার। তো যখন জিজ্ঞেস করেছে, রানা হয়তো এক্সপ্রেস করতে পারে না, তো রেমন প্রাইস বলছে, ও রেমন প্রাইসের প্রবলি এমনি কথায় কথা বলেছে, রফিক তো আসি, তুমি আমাকে কেন জিজ্ঞেস করছো? বাট এটা রফিক রেমন প্রাইস বড় ছোট বলার না, ব্যাপারটা ছিল যে রফিক রেমন প্রাইস ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের ব্যাট করে, ব্রাইনলার সবাই বল করে সাকসেস হয়েছে, ওর থিওরিটা, ও কোন থিওরিতে বল করে, সেটাই আর কি, ব্যাপারটা এটাই। তো তারপর তো আমি মনে প্রেস কনফারেন্স চলে গেছি, তো এসে দেখি যে মানজা রানাকে মোহাম্মদ রফিক যখন রেগে যায় তখন তো মোটামুটি অনেক বকা দিচ্ছে। তো অবশ্যই রানা তো দোষ নেই, রানা তো নিজে যায়নি, আমিই পাঠিয়েছি। সো আমি তো ডেফিনেটলি আমি মানে ডিফেন্ড তো করবো অবশ্যই। আমি রফিক, রানা তো দোষ না, দোষ তো রানাকে আমি পাঠিয়েছি, তো জাস্ট টু গেট দ্য এক্সপিরিয়েন্স ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের কোথায় বল করলে ভালো হয় আর কি। তো রফিক তখন আর প্রবলি লস্ট হিমসেলফ। সো আমাকেই তখন আমার উপরের সাথে, আমি তো চুপচাপ শুনছিলাম, যা বলার ওই বলছিল আর কি, অ্যান্ড ইট হ্যাপেন ইন ফ্রন্ট অফ এভরিবডি। সো তারপরে সন্ধ্যা পরে হোটেলে যাওয়ার পর যেটা হলো যে তখন ড্যাব ওয়াটম্যান আমাদের কোচ। সো ড্যাব ওয়াটম্যান তো বেশ অভিজ্ঞ কোচ। তো লাইক আমার কাছে তারপরে কিন্তু রফিক কাজটা তখন যেটাও করেছে, উইচ ইজ নট গুড। বাট পরের দিন কিন্তু আমার একটা খেলা আছে, খেলাটা খুব ইম্পর্টেন্ট, বাংলাদেশের সিরিজ জেতার কাছাকাছি, এবং রফিক আমার বেস্ট বোলার, যে ক্যাপ্টেন হয় না আমার বোলার কে কোন ভালো মন্দ, তো রফিক আমার সবচেয়ে রিলায়েবল বোলার, ওকে আমি সবসময় ওইভাবে ব্যবহার করি। তো আমি যা হোক তা হোক, হয়েছে খেলুক, মানে আমার ব্যাপারটা আমার কাছে এমন ছিল যে আমার জন্য ম্যাচটা জেতা খুব ইম্পর্টেন্ট। তো ড্যাব ওয়াটমার আর তখন আমাদের লতিফ ভাই ছিল আমাদের ম্যানেজার। লতিফ ভাই তেমন কিছু বলেন, বা ড্যাব ওয়াটমানের কথা ছিল যে ম্যান, যদি এই ইনসিডেন্ট আমি সহ্য করে যাই, এই টিম আমি চালাতে পারবো না। তাহলে আইদার মানে তুমিও ক্যাপ্টেন্সি করতে পারবে না, টিমের ডিসিপ্লিন থাকবে না। এখানে যদি আমি এটারে স্ট্রংলি হ্যান্ডেল না করি,
ইউ ক্যানট রান দিস শো, এই টিমটা আমি রান করতে পারবো না। প্রবাবলি দ্যাট ইজ দ্য রাইট ডিসিশন। কারণ হয়তো আমরা একটা পরের ম্যাচটা জিতলেও জিততে পারতাম, কিংবা হয়তো যেটা রেজাল্ট যে হতো, বাট ওই একটা ডিসিশনে কিন্তু তারপর নেক্সট 4 ইয়ার্স আমাদের কোনো টিম ওয়াজ ফ্যান্টাস্টিক। কারণ ড্যাভটমার তখন ১ম ট্যুরেই আমাদের শিখিয়েছিলেন যে আমরা অত পার্সোনাল ব্রিলিয়ান্ট প্লেয়ার কেউ নেই। আমাদের যদি জিততে হয়, উই হ্যাভ টু প্লে টিম গেম। সো তারপরে কিন্তু আমরা টিম গেম খেলা শুরু করেছিলাম, এবং পার্সোনাল হ্যাপিনেস এর সাথে টিমের হ্যাপিনেসটা বেশি হওয়া দরকার। অনেক কিছু শিখিয়েছিল ড্যাভটমার ওই সিরিজ থেকে, বাট তারপরে যে কয়েকটা কোচ আমাদের সাথে ছিলেন। বাট ওই ইনসিডেন্টের পরে কিন্তু আমাদের ড্রেসিং ওয়াজ ফ্যান্টাস্টিক। ইট ওয়াজ অলওয়েজ হ্যাপি ড্রেসিং রুম। তারপর আপনার ওয়েস্ট ইন্ডিজে একটা টেস্ট ম্যাচ ড্র করলেন। জি। আম যেটা আমরা প্রায় নিশ্চিত হার মনে করে ঘুমিয়েছিলাম। সকালে উঠে জানলাম যে বাংলাদেশ আপনি সেঞ্চুরি করলেন, মোহাম্মদ রফিক মোহাম্মদ সেঞ্চুরি, রফিক সেঞ্চুরি, খালেদ মাসুদ খালেদ সেঞ্চুরি মাসুদ করেছিলেন। সেঞ্চুরি করলেন। আনবিলিভেবল। জি। মানে আপনার কি মনে হয় যে আপনার ক্যাপ্টেন্সি নিয়ে মানুষের যে একটা ভ্রান্ত ধারণা ছিল যে প্রবাবলি উনি পারবেন কিনা, সেখান থেকে আপনার ১ম সিরিজেই সব টুরে আপনি একটা ম্যাচ জিতলেন। সবকিছু ভালো, মানে একটা আছে না যে আমি একটা ফিল গুড, যে আমি কনফিডেন্স পাওয়া যে সামনে আরো ভালো দিন আসছে। একটা জার্নি শুরু হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পরে আই অ্যাম শিওর অফ মাইসেলফ। জিম্বাবুয়েতে কিন্তু তখনও কিন্তু আই ওয়াজন্ট শিওর অ্যাবাউট মাইসেলফ বিং এ ক্যাপ্টেন। আমি ক্যাপ্টেনশিপ কতটা কি করতে পারবো না পারবো। ওয়েস্ট ইন্ডিজ ট্রিপের পরে আই নো, মানে আই ওয়াজ কনফিডেন্ট অ্যাবাউট মাইসেলফ না। এবং সবাই আমার উপর সবার আত্মবিশ্বাস জমে গেছে, না হি ক্যান ডু ইট। মানে এবং হয় না, ক্যাপ্টেন্সির কিন্তু অনেক ফাইনাল পয়েন্ট থাকে, যেটা অনেকে বাইরে থেকে বুঝবেন না। কিছু ডিসিশন থাকে, কিছু বোল্ড ডিসিশন থাকে, যেটা হয়তো পক্ষে যায় বিপক্ষে যায়, বাট ক্যাপ্টেন হ্যাজ টু টেক দ্য ডিসিশন। ক্যাপ্টেন ওই ডিসিশনটা নিয়ে যদি না নিতে পারেন, যতই ম্যানেজমেন্ট, আমি ওয়াজ ফরচুনেট যে আমার ড্যাভটমারের মতো কোচ ছিল। ড্যাভটমোর ওয়াজ এ ব্রিলিয়ান্ট কোচ। অথরিটিও ছিল তার অথরিটি ছিল, বোর্ডের উপর। হ্যাঁ, বোর্ডের অথরিটি ছিল, ব্রিলিয়ান্ট কোচ, খুব ভালো ম্যানেজমেন্ট করতে পারতেন, এবং আমাকে কিছু স্বাধীনতা দিতেন। মানে ক্যাপ্টেনের উপর আমার কিন্তু কখনো পুশ করা নেই। সে ইনফ্যাক্ট ওই যে টেস্ট ম্যাচটা আমরা ড্র করি, ও তো করতে চাচ্ছিল না, কি যেন ডিক্লেয়ার দিতে চাচ্ছিল না। ২ টা ইনসিডেন্ট বলতে পারি। ওইটা ডিক্লেয়ার দিতে চায়নি, আর জিম্বাবুয়ের সাথে যে টেস্ট ম্যাচে জিতলাম, ওইটাও একটু দেরি করতে চাচ্ছিল। তো ইট ওয়াজ মাই ডিসিশন দুটাতে, যে না, আমি এখন করতে চাই, আমি করব। আমি কনফিডেন্ট। সো আমি যখন কিছু বলেছি তখন কিন্তু কখনো ওভার রিঅ্যাক্ট করে নাই, কিংবা ওভাররুল করে নাই। বাট আমাকে ওই অ্যাডভান্টেজটা দিতেন, আমার ডিসিশন নেওয়ার জন্যে। মেসেজ যে পাঠাননি তা না, বাট কখনোই বলেন এটা করতেই হবে, লাইক করতে পারো। আর ওই যেটা বললেন যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পরে মোটামুটি আই ওয়াজ শিওর অ্যাবাউট মাইসেলফ, এবং তখন আমার নিজের প্রতিও কনফিডেন্স জমে গেছে, আর আমার প্রতি মানে মানুষ তখন একটু আস্থা রাখা শুরু করেছিল। তো আপনি ফার্স্ট টুরে ওয়ানডে জিতলেন, টেস্ট ড্র করলেন, জি, যে ১ম সিরিজ জিতলেন ক্যাপ্টেন হিসেবে। মানে আসলে অর্জন অনেকগুলো। এর জি। মধ্যেও প্রায় লেখা হতো মিস্টার 50। মানে আপনি সবচেয়ে কনসিস্টেন্ট ব্যাটসম্যান। মানে আ এটা কথার কথা না, কখনো, কখনো সমালোচনার মতো শোনাতো। আপনার কি তখন বিরক্ত লাগতো, নাকি রাগ হতো, নাকি আপনার হাসি পেত যে মিস্টার 50 বলছে, মানে লুক এট আদার্স, মানে বাকিরা তো সেটাও করতে পারছে না। না, আমি যে খুব খুশি হতাম তা না। মানে 50 করে যে খুব খুশি হতাম না। আমার মনে হয় যে আমার যদি এখন আমি বুঝি, আমার যদি ফিটনেসটা একটু বেটার থাকতো, আমি যদি আরো ফিট থাকতাম, তাহলে তো আমার এই 50 গুলোতে ১০০ টা বেশি হতে পারত। আমি তো তখন শুরুতে তো আসলে ফিটনেস নিয়ে কাজ করি নাই। বাট টেস্ট ম্যাচে বড় সেঞ্চুরি করতে হলে যে ফিটনেস লেভেলে যাওয়া দরকার, সেটা হয়তো আমার ছিল না। তা আমার ইনিংসগুলি বড় না হওয়ার পিছনে মনে হয় সেটা একটা কারণ ছিল। বা একটা তো ব্যাপার ছিল, ডেফিনিটলি অপোনেন্ট অনেক স্ট্রং, টিমগুলি অনেক ভালো ছিল। ৫০ করে রান তো করছি। মানে আপনার টিমের সাপোর্টটাও তো টিমের সেরকম সাপোর্টটা, হ্যাঁ, একটু সে ঘাটতি করছি তো। ছিল তখন। ওইতে খুব বেশি কমপ্লেইন করার ব্যাপারও ছিল না। বাট সেঞ্চুরি তো সেঞ্চুরি। সেঞ্চুরি তো আমার মনে হয় ২৪ টা 50 র মধ্যে এটলিস্ট ১০ টা সেঞ্চুরি হওয়া উচিত ছিল। ৯৭ এ আউট হয়েছি, ৯৪ এ আউট হয়েছি, ৯৯ করিনি। এরকম কয়েকটা ইনিংস আছে না, ৮০ প্লাস ইনিংস আছে যেগুলো সেঞ্চুরি হচ্ছে। প্লাস কিছু 50 খুব 50 কঠিন ও? জায়গায় ৫০ হুম, করে ফেলছি। ৫০ করাটা কিন্তু কষ্ট। কষ্ট। পরেরটা বরং সহজ। কঠিন কাজটা করে সহজ কাজটা কম করতে পেরেছি। এখন আফসোস লাগে। বাট আমার মনে হয় ফিটনেস একটা অনেক বড় ব্যাপার ছিল ডেফিনিটলি। সো আপনার ক্যাপ্টেন্সি জার্নি যদি আমি শেষেও যাই, সে ২০০৭ বিশ্বকাপ আ বাংলাদেশের আমার দেখা বিশ্বকাপগুলোর মধ্যে অন্যতম সেরা বলব। যে জি। ওরকম একটা টুর্নামেন্ট, অনেক ঘটনা ঘটেছে। মানে আপনি শুধু ক্যাপ্টেন না, আপনি হাবিবুল বাশার বলেই বলছি যে একটা ওয়ার্ল্ড কাপের মধ্যে একটা প্রতিপক্ষ দলের কোচ,
মার্ডার হয়েছেন কিনা, মানে ববুল মারের কথা ডবল বলছি, মার্ক। পাকিস্তান টিমের কোচ ছিলেন। আমি আমি এই দিকটা জানতে চাচ্ছি যে পুরো পুরো বিশ্বকাপটা যদি আপনি 2007 ফ্ল্যাশব্যাকে যাই, যে এইটা আপনাকে মানে অন্য প্লেয়ারদের হলে আমি হয়তো প্রশ্ন করতাম না, বিকজ আই নো ইউ ভেরি মাচ, যে ওই ঘটনাটা আপনার মধ্যে কোনো রিঅ্যাকশন তৈরি করেছিল কিনা, যে ববুল মার তার হোটেল রুমে যেভাবে মৃত্যুবরণ করেছিলেন। আহ, একটু তো একটু যে করেনি তা না, ডেফিনেটলি। তখন তো আমরা তো ওয়েস্ট ইন্ডিজ কিছু আইল্যান্ডে কিছু হোটেলে থাকতাম, একদম অনেক কোয়েট, এবং একা এক রুমে, যেহেতু ক্যাপ্টেন তো সুইট রুম পেতাম, বড় রুম। আমার মনে আছে যে রিকোয়েস্ট করতাম যে এমন একটা, ওই যে কিছু রুম থাকে না পাশের দরজা, এটা খুলে ঘুমাতে পারি, রাতে ঘুমাতে সমস্যা হতো, কিংবা অনেক সময় বন্ধু জাভেদের রুমে এসে চলে যেতাম। একটু একটু প্যানিক যে করেনি তা না, বাট পারফরমেন্স খারাপ হবে সেটা আসলে করেন, সেটা ঠিক, সেটা সেরকম কোনো ব্যাপার ছিল, বাট পুরা একটু একটু ট্রমাটাইজ ছিলাম, ট্রমাটাইজ হয়েছিলাম যে আপনাদের তো ট্রমার কমতি ছিল না, মানে শুরুটাই ধরেন আপনারা ত্রিনিদাদে তখন, আমার জি, স্পষ্ট মনে আছে সকালে টিম হোটেলে গিয়ে দেখলাম সবাই তখনও কান্নাকাটি হ্যাঁ, করছেন, হ্যাঁ, মানজারুল ইসলাম মানজরানোর রানার ব্যাপার ছিল। দুঃখজনক মৃত্যু। মানে তারপরে ইন্ডিয়ার সঙ্গে যায় আসলে, মানে আমি আর এখনো মনে হলো না, মনে হচ্ছে একটা উপন্যাস, মানে বাংলাদেশের ওই টু ওই থাউজেন্ড সেভেন জি, ওয়ার্ল্ড কাপটা এটা একটা দারুণ উপন্যাস হতে পারে। ওই সময় অনেক ঘটনা ঘটলো, বাংলাদেশ ভারতকে হারালো বিশ্বকাপের মঞ্চে, সুপার এইটে গেল, একটা ম্যাচ জিতলো। মানে পুরো পুরো ট্যুরটা যদি স্মৃতির কথা বলি, যে ওই ২০০৭-এর কোন জিনিসটা আপনাকে মানে সঙ্গে, সঙ্গে প্রথম মনে পড়ে? আহ, ওই সময় কিছু ঘটনা ঘটেছিল, ঠিক আতিপ্রাকৃত বলতে পারেন, না আসলে আতিপ্রাকৃত বলবো না, বলবো যে খুব হৃদয় বিদারক ঘটনা। মানজা রানা আমাদের সবার খুব কাছের, মানে আমার তো ছোট ভাই, আর বাকিদের অনেকের কাছের বন্ধু অনেকের বন্ধু, প্রায় অনেকের বন্ধু। একই মাশরাফির শহরে। খুব ক্লোজ বন্ধু, আশরাফুলের খুব ক্লোজ বন্ধু। রাসেল আর ছিলেন। আমি যেহেতু খুলনা ডিভিশনের প্লেয়ার, আমরা একসাথে ন্যাশনাল টিমে, খুলনার ডিভিশনে একসাথে অনেক খেলেছি। রানা এবং সেতু, সেতুও সেতু। রানার সাথে চলে যায়। তো সেতুর সাথেও আমরা একসাথে খেলতাম। মানে যখন ন্যাশনাল টিমে তো একটা, যখন ন্যাশনাল টিমে খেলি, ন্যাশনাল প্লেয়ার হিসেবে একটা প্রেশার বলেন, আর ব্যাপারটা ভিন্ন থাকে। আর যখন ফার্স্ট ক্লাস টিমে খেলি, তখন তো ওটা পুরো নিজের বাড়ির খেলার মতো। ওয়ার্ল্ড কাপ যখন খেলতাম, আমরা এমন একটা গ্রুপে ছিলাম, যে গ্রুপে আসলে যদি আমরা না ১ম ম্যাচ না জিতে, হয়তো ৭ দিনের ট্রিপ ওয়ার্ল্ড কাপ হবে। এক গ্রুপে ৪ টা দলের দল, তো ২ টি দল উঠবে আমাদের গ্রুপে, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, বারমুদা। সো ইন্ডিয়ার সাথে হেরে গেলে বেসিক্যালি শ্রীলঙ্কার সাথে যদি, মানে খুব আনলাইকলি তো তখন জেতা। তার মানে আমাদের ওয়ার্ল্ড কাপ হবে ৭ দিন, ১ সপ্তাহ, ১ সপ্তাহ না, ওটা ১০ দিনের ওয়ার্ল্ড কাপ। অনেক দূর গেছি তো ওয়েস্ট ইন্ডিজ। না, তার আগে তো আপনারা একটা ট্রাই সিরিজ তার আগে খেললেন ট্রাই সিরিজ খেললাম, জ্যামাইকাতে। জ্যামাইকা খেললাম। সো আমরা কিন্তু কনফিডেন্ট ছিলাম, ওয়ার্ল্ড কাপের সাথে অনেক ম্যাচ জিতেছিলাম। তো কনফিডেন্ট ছিলাম, বাট ওই ওয়ার্ল্ড কাপের সময় ওই রানার সেতুর ঘটনাটা আসলে ২ রকম হয়েছে। একটা হলো খুব হার্ট ব্রেকিং ছিল। আর সামহাউ কেমন জানি এটাকে আমরা একটা এনার্জিও পেয়ে গিয়েছিলাম। মানে হয় না যে we need to do something at least, কিছু করলে হয়তো ওকে আরো ভালোভাবে মনে করে রাখতে পারবো। হি ওয়াজ a wonderful ক্যারেক্টার, রানা সেতু দুজনেই। সো এটা বরং আমাদের, কারণ অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আপনি জানেন, আমি ১ম খবরটা আমার কাছেই গিয়েছিল ১ম এ। টাইম ডিফারেন্সের কারণে হয়তো আমি বুঝতে পারছিলাম না কিভাবে হ্যান্ডেল করব। মানে আমি জানি এটা খুব হার্ট ব্রেকিং হবে সবার জন্য। কেউ পরের দিন, একদিন পরে আমাদের একদিন খেলা। পরে ম্যাচ ছিল। একদিন পরে ম্যাচ। সো যাই হোক, আমি যখন আমাদের ম্যানেজার রাবিদ ইনাম ফোন করলো, জানালো, আমরা দুজনে বুঝতে পারছিলাম না কিভাবে খবরটা দেব। তো আমরা তো সবাই এক করিডোরে ছিলাম। এক হিলটনে। হোটেলে, হিলটনে। সো একটা সময় আমার নিজের অস্থির লাগছিল। তো রুম থেকে বের হয়ে হাঁটতে পেরেছি। তারপর দেখি সবাই করিডোরে। তো সবাই ওই যা হয় সবাই, সামক খবরটা চলে গেছে। তো সবাই, তখন আমার ব্যাপারটা ছিল যে খেলা তো পরের দিন, ১ দিন পরে খেলা। সামহাউ আমাদের তো আমাকে এখান থেকে প্লেয়ারদের উঠায়, মানে মানে বের করে, আমরা সবাই আপসেট, বাট এটা মাঠে যেন, খেলায় যেন এর ব্যাড ইফেক্টটা না পড়ে, সেটা তো ঠিক করতে হবে। সো দেন উই হ্যাড এ মিটিং। আর আই থিংক নিজেদের মধ্যে আমরা একটা বসছিলাম আরকি। সো দেন ওই তো সবাই মনে একটা জিনিসে আমাকে, সবাইকে একসাথে করেছি, বাট আই থিংক এভরিওয়ান, সবার মনের মধ্যে ব্যাপারটা একই ছিল যে না, উই নিড টু ডু সামথিং। লেটস সি, আমরা এত দূর এসেছি। আমাদের সবচেয়ে কাছের একজন আসতে পারেনি এবং চলে গেছে আমাদের ছেড়ে, ওর জন্য কিছু একটা করলে আমরা যদি ম্যাচে ভালো করতে পারি, হয়তো তার জন্য সবচেয়ে বেশি করা হবে সেটাই, এবং সেটাই হয়েছে আল্টিমেটলি ইন্ডিয়ার সাথে। আই থিংক উই প্লেড ভেরি ওয়েল দ্যাট টেস্ট, দ্যাট ওডিআই ম্যাচ। মাশরাফি বোল ওয়ান্ডারফুল, রাজ্জাক ভালো বল করেছিল, মোহাম্মদ রফিক ওয়াজ অ্যাজ ইউজুয়াল
এবং অন রিপ্লাই মুশফিক ভালো ব্যাট করেছিল, সাকিব ভালো। সাকিব, তামিম। শুরুর যে ধাক্কাটা তামিম দিয়েছিল এবং ওই ওই তামিমের ছক্কাটাই মনে হয় ওইটাই সিগনেচার ছিল যে আমাদের এই ম্যাচটা আমরা জিততে যাচ্ছি। কারণ ওই ছক্কাটাই আসলে তারপরে মোটামুটি ইন্ডিয়াকে, আমার মনে হয় যে পরে মুশফিকও ভালো ব্যাটিং করেছে, সাকিব ভালো ব্যাটিং করেছে। বাট তামিমের ওই যে ইনিংসটা, ছোট্ট ইনিংসটা, ওটা আসলে প্ল্যাটফর্মটা সেট করে দিয়েছিল। তারপরে তো সুপার 8 এ গেলেন, বারমুডাকে হারিয়ে। ইন্ডিয়া শ্রীলঙ্কার কাছে চলে গেল হেরে। তো প্রেস বক্সের ঘটনা শেয়ার করি, আপনার মজা লাগতে পারে যে আমরা তো আগেই গেছি বাংলাদেশ টিমের সঙ্গে। সো প্রেস বক্সে টেবিলে সবার নাম থাকে। তো আমি দেখি আমার ভারতীয় সাংবাদিক বন্ধু যারা, তারা সিংহভাগই মানে ১ জন ২ জন এসছিলেন। তো যারা আসেননি তাদের জানতে পারলাম যে তারা গ্রুপ সুপার 8 এ ওঠার পরে ভারত তারা আসবেন। আনফরচুনেটলি তাদের ওই বিশ্বকাপে আর যাওয়া হয়নি। আপনি যখন বিশ্বকাপ থেকে ফিরলেন, বিশ্বকাপের মধ্যেই আপনার পারফরম্যান্সটা নিয়ে আলোচনা জি। হচ্ছিল। তখন তো একটা হতো যে টেস্টের পারফরম্যান্সের কারণে ওয়ানডেতে বাদ পড়া, ওয়ানডের কারণে আবার টেস্ট টিমে ফিরে আসা। সো এরকম একটা আমাদের দৃষ্টিতে এখনো ২০০৭ বিশ্বকাপ যথেষ্ট সফল ছিল বাংলাদেশের ওই কনটেক্সটে। এসেই শুনলেন যে আপনার ক্যাপ্টেন্সি, আপনি তখনই যান মাঠে, ওয়েস্ট ইন্ডিজ থাকার সময় খবর পেয়েছিলেন। জি। আ ছাড়তে হলো বা আপনাকে বলা হলো। মানে হাউ ডিফিকাল্ট ওয়াজ দ্যাট ফেজ? আমি প্রবলি মানতে পারিনি। আমি কিন্তু ওয়ার্ল্ড কাপের পরে কিন্তু আমি কিন্তু স্টেডি পারফর্মার। আমি আপনি যদি আমার ক্যারিয়ারের দিকে তাকিয়ে দেখেন, আমি স্টেডি সবসময় পারফর্ম করেছি। খুব কমই দেখা গেছে পারফরম্যান্স ছাড়া আপনি যদি আমার পুরো ক্যারিয়ার দেখেন, কম বেশি পারফর্ম সবসময় করেছি। বাট ওই ওয়ার্ল্ড কাপের পর ২০০৭ এর ওয়ার্ল্ড কাপের পর আমার পারফরম্যান্স ওয়াজ গোয়িং ডাউন। আমার এভারেজ নেমেছে। পারফরম্যান্স আসলে ভালো হয়নি। এর একটা বড় কারণ ছিল আমি আসলে মানতে পারিনি আমার সাথে ২০০৭ ওয়ার্ল্ড কাপে যেটা হয়েছে। অবভিয়াসলি আমার ব্যক্তিগত পারফরম্যান্স ওয়ার্ল্ড কাপের আগ পর্যন্ত কিন্তু আমি ভালো পারফর্ম করেছিলাম। ট্রাই নেশন সিরিজে কিন্তু আমরা আউট অফ ৩ গেম ২ টা ৫০ 50 করেছিলাম। ওয়ার্ল্ড কাপে ভালো করতে দল পারফর্ম করছিল। এবং সমালোচনা হচ্ছিল প্রবল। ব্যাপারটা এমন যে আমার মনে হচ্ছে কোনো একটা হিলটন বা বারবাজোর হিলটনে আমি অনেক জার্নালিস্ট, বিদেশি জার্নালিস্ট সব বিভিন্ন দেশে এসে আমার ইন্টারভিউ নিচ্ছে যে আমার সাকসেসের সিক্রেটটা কি? সিক্রেটটা কি? আর ওইদিকে আমার বাংলাদেশে মানে কলাম লেখা হচ্ছে কলাম যে লেখা কেন হচ্ছে সে কেন দলে? আমি দলে এখনো আছি। সো এই জিনিসটা আমি মানতে পারিনি, এটা মেনে নেওয়া উচিত ছিল। এটাই স্বাভাবিক। পারফর্ম না করলে তো এই সমালোচনাটা হবে। এটাই স্বাভাবিক, বাট আমি ঠিক মানতে পারিনি। আরেকটা হলো, এমন না যে আমি খুব বেশি কন্টিনিউ করতে চেয়েছিলাম। কারণ আমার ওয়ার্ল্ড কাপের আগে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গেলাম মানে ইন্ডিয়াতে ছিল। সো আমি তখন ডিসাইডেড যে না, আমি আর ওডিআই খেলবো না, আমি শুধু টেস্ট ম্যাচ কন্টিনিউ করব। আমি নিজেই ডিসাইড করেছিলাম যে আমি টেস্ট ওডিআই কারণ আমার ফ্যামিলিতেও একটু তখন মানে একটু সময় দিতে, ওডিআই আর টেস্ট খেলে ট্যুরটা লম্বা লম্বা হয়ে যায়, সময়। লম্বা হয়ে যায়। সো টেস্ট ম্যাচ খেলে তো ট্যুরটা ছোট হয়। হুম। আমি তখন ফ্যামিলি টাইম দিতে চাচ্ছিলাম। সো আর টেস্ট ম্যাচ ওডিআই আমি আসলে আর খেলতে চাচ্ছিলাম না। আমার মনে হয় ২০০৬ চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমি মোহাম্মদ আশরাফুলকে নিয়ে কোনো একটা সারারাত বিভিন্ন জায়গায় মানে আমি ঘুরে বেরিয়েছি, বিভিন্ন রেস্টুরেন্টে খেয়েছি এবং আমি ওকে রেডি করার চেষ্টা করছি। যদিও তখন শাহরিয়ার নাফিজ আমাদের ভাইস ক্যাপ্টেন, ভাইস বাট ক্যাপ্টেন আমার কাছে ছিলেন। মনে হচ্ছিল হয়তো লঙ্গা রানে আশরাফুলই হয়তো ক্যাপ্টেন হবে। আমার কাছে তখন মনে হয়েছিল। বাট শাহরিয়ার নাফিজ কিন্তু আমার ভাইস ক্যাপ্টেন। তো আমি আশরাফুলকে নিয়ে সারারাত ঘুরে বেরিয়েছিলাম। এবং ওকে আমি বলেছিলাম যে সারারাত না, মানে মিডনাইট পর্যন্ত একসাথে ছিলাম আমরা। ওকে আমি বারবার বলছিলাম যে আমি কিন্তু ওয়ার্ল্ড কাপের পরে ক্যাপ্টেন থাকবো না। ওডিআই আমি ছেড়ে দেব। আমি তখন ডিসাইড চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়ার্ল্ড কাপ যাওয়ার আগেই কিন্তু আমি ডিসাইডেড যে আমি ওডিআইয়ের ক্যাপ্টেন্সি করব না। তো আমার জন্য ব্যাপার ছিল যে আমি করব। আমাকে জোর করে কেন? আমি অ্যাজ ওয়ান অফ দ্য সাকসেসফুল ক্যাপ্টেন, এবং ওই ওয়ার্ল্ড কাপটা কিন্তু সাইদ ভাই আমাদের ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্ল্ড কাপ। আমি তার টেলিং আগে তো ইউ। কার্ডিফেও জিতেছিলেন, কার্ডিফে অস্ট্রেলিয়াকে এবং হারিয়েছিলেন। ওই ওয়ার্ল্ড কাপে কিন্তু তখন আমরা যে ২ টি দলকে হারিয়েছিলাম, সাউথ আফ্রিকা সাউথ প্রবাবলি আফ্রিকা র‍্যাংকিং 1, ইন্ডিয়া ওয়াজ র‍্যাংকিং ২, ৩ না ৪ এ ছিল তার সম্ভবত। আগের ওয়ার্ল্ড কাপের ফাইনালিস্ট। ফাইনালিস্ট। সো আমরা ২ টা টপ টিমকে হারিয়েছিলাম। ইংল্যান্ডের খুব ক্লোজ ম্যাচ হয়েছে একটা। আমার ব্যক্তিগত পারফরম্যান্স ভালো ছিল না, বাট টিমের পারফরম্যান্স ওয়াজ ফ্যান্টাস্টিক। বাট তারপরেও আমাকে তখন মানে বাদ দিতে পুশ করা হবে, হলো। এই হবে, প্রশ্ন হবে। সো মানে আমার ছিল যে কলটা আমার কাছে আসা উচিত ছিল। এই রেসপেক্টটুকু আমি পাওয়া উচিত ছিল। এটা আমি মানতে পারিনি। এটা মানতে না পারার জন্যে হয়তো পরও ১-২ বছর আপনার জিনিসটা টেস্টের খেলেছি। পারফরম্যান্স তো হঠাৎ করেই মানে মানে আকাশ থেকে পাতালে পড়ল। বাদলে পড়ল। ওইটা জাস্ট ওই মেন্টাল স্টেটমেন্টটা আমি আর এনজয় করছিলাম না। হয় না, আমি তো সবসময় নিজেকে চ্যালেঞ্জ করে ক্রিকেট খেলেছি। তো একটা ওই ২০০৭ ওয়ার্ল্ড কাপের পর না নিজের মধ্যে চ্যালেঞ্জটা খুঁজে পাচ্ছিলাম না। সো হয় না, নিজেকে প্রতিনিয়ত চ্যালেঞ্জ করা।
ওরাজ লাইক ওই ইচ্ছাটা মরে গিয়েছিল, চ্যালেঞ্জটা আর পাচ্ছিলাম না। সো তখনই বুঝেছিলাম যে আমি আর তারপরে খেলেছি তা না। বাট ওই ওই ক্ষুধাটা কিংবা ওই হাঙ্গারনেসটা আসলে কমে গিয়েছিল। যার জন্য আমার মনে হয় আ আর আর বেশি বেশি দিন কন্টিনিউ করতে পারিনি। বাট এটা ঠিক হয়নি। আমার মনে হয় ইট ওয়াজ রং ফ্রম মাই সাইড যে সমালোচনা হবে, পারফর্ম না করলে সমালোচনা হবে, এটা খুবই স্বাভাবিক। বাট ওই চ্যালেঞ্জটা সবসময় থাকা উচিত ছিল। বিকজ আমি ওইভাবে বড় হয়েছি, ওইভাবে আমার এন্টায়ার ক্রিকেট ক্যারিয়ারটা কাটিয়েছি। মানে এটা তো তখন তো আর বুঝতে পারেননি। হ্যাঁ, হ্যাঁ। এখন বুঝতে পারছেন কি মাঝখানে অনেক লম্বা সময় নির্বাচকের ভূমিকা পালন করেছেন বলে? বলতে পারেন। কারণ নির্বাচক হলে আসলে বোঝা যায় যে আসলে কখন মানে কোন ডিসিশন নেয়। আর হয়তো অনেক ডিসিশন নির্বাচকদের নিতে হয় যেটা নিজেরও পছন্দ না। খেলোয়াড়ের পছন্দ না। খেলোয়াড়ের পছন্দ না। তো এই কালচারটা মানে প্রসঙ্গটা যখন চলে এলো যে জি। এরকম কেন হয় না বাংলাদেশে বা কবে আদৌ হবে কিনা যে বোর্ড বা সিলেক্টর প্লেয়ার আলাপ করে যারা বিশেষ করে লম্বা সময় ধরে খেলছেন তাদের একটা সুন্দর সমাপ্তি মাঠ থেকে এটা তো আমরা দেখিনি বাংলাদেশে। আমার মনে হয় এটা ২ পক্ষেরই দোষ আছে। আমি শুধু নির্বাচকদের কিংবা বোর্ডের দোষ দেব না। আমার মনে হয় এখানে প্লেয়ারদেরও একটু কিছুটা দায় নিতে হবে। দায় নিতে হবে বিকজ আমার মনে হয় কোন প্লেয়ার যদি বলে যে আমি এই সিরিজ থেকে আমি সরে যেতে চাই, তাহলে বোর্ড বলবে যে না তোমাকে এই সিরিজ মানে খেলা চলাকালীন সময় কেউ যদি চায় যে আমি ডিসাইড করে যে এইটা আমার লাস্ট সিরিজ, তাহলে আমার মনে হয় না যে এটা হতো না কিংবা হবে না। আমার মনে হয় প্লেয়াররাও আসলে অনেক সময় সিদ্ধান্ত নিতে পারে না কখন কোথা থেকে যাবেন বা কোন সিরিজ যাবেন। কিছুটা দায় কিন্তু প্লেয়ারদেরও আছে। এট দ্য সেম টাইম আমার যে বোর্ডের যে দায়টা কিংবা নির্বাচকদের যে দায়টা, আমিও কিছুটা পার্ট আছে যে প্লেয়ারদেরও কনভিন্স করা যে না তোমাকে নিয়ে আমরা এই চিন্তা ভাবনা করছি। তো হোয়াট ডু ইউ থিংক? তোমার চিন্তাভাবনা কি? এই কালচারটা আমাদের নেই। যেটা অস্ট্রেলিয়াতে আছে, যেটা অন্যান্য দেশে আছে যে প্লেয়ারদের বলে দেওয়া হয় যে আমরা তোমাকে নিয়ে আর চিন্তা করছি না। আমরা অন্য একজনকে চিন্তা করছি। সো হোয়াট ডু ইউ থিংক? হোয়াট ডু ইউ ফিল? তখন তো ইটস ইউর কল নাও যে তুমি কন্টিনিউ করবে কিংবা করবা না। কন্টিনিউ করলে হয়তো তোমাকে আমাদের থাকার চিন্তা ভাবনা করতে হতে পারে। এই কালচারটা আসলে আমাদের নেই এবং এটা দুপক্ষেরই দায় আছে বলে আমি মনে করি। দারুণ! আপনি খেলোয়াড় ছিলেন, নির্বাচক ছিলেন, এখন বোর্ড গেম ডেভেলপমেন্টের সঙ্গে জড়িত। সো আপনার আসলে কোনো একটা দিকে সরাসরি ফোকাস করার সুযোগ নেই। বাট আমরা আশা করব যে খেলোয়াড়রা মাঠ থেকে বিদায়ের কালচারটা বাংলাদেশেও তৈরি হবে। জি। বিকজ প্রত্যেকটা ক্রিকেটারের অনেক অবদান আছে। আপনার কাছে শেষ প্রশ্ন যে আগে প্রশ্ন করতাম যে হাবিবুল বাশার আপনি ক্যারিয়ার কোথায় শেষ করতে চান? এখন প্রশ্ন করছি হাবিবুল বাশার মানে আপনি লম্বা যতদিন মানে আপনার জীবনের শেষ চাওয়াটা কি? মানে ক্রিকেট থেকে আপনার চাওয়াটা কি? বাংলাদেশ ক্রিকেটে একটা জায়গায় দেখতে চাই যেখানে আমরা একটা যখন শুরু করেছিলাম তখন একটা স্বপ্ন সবসময় দেখতাম যে আমরা রেসপেক্টের জায়গায় যাব। আমি যখন ১ম খেলা শুরু করি তখন আমাদের টিম হিসেবে কি অত রেসপেক্ট আমরা পেতাম না। যেটা আমাকে খুব হার্ট করত। আমি খুব আহত হতাম যখন দেখতাম যে আমাদের কেউ সম্মান করছে না। বাট শেষের দিকে কিন্তু ওই সম্মানটা পাওয়া শুরু করেছিলাম। এখন তো বাংলাদেশ টিম আরো অনেক বেশি সম্মান পায়। বাট আমরা মনে হয় যে এখনো টেস্ট ক্রিকেটে নিজেদের আমরা ওইভাবে এস্টাবলিশ করতে পারিনি। এস্টাবলিশ মিনস যে টপ টেস্ট টিম কিংবা টপ ওডিআই টিম আমরা এখনো ওই এস্টাবলিশমেন্টটা আমাদের এখনো আসেনি। যেখানে ডেফিনিটলি একটা বৈশ্বিক টুর্নামেন্ট জিততে চাই, তো সেটা দেখে যেতে অবশ্যই যেতে চাই। সেটা আমার মনে হয় আমার বিশ্বাস আমি দেখে যেতে পারবো। হয়তো যদি উপরওয়ালা কপালে রাখেন। আমার কেন জানি মনে হচ্ছে ক্রিকেটটা তো ক্রিকেট জাতি কিন্তু একটা ডিফারেন্ট ব্যাপার থাকে। এটার আসলে অর্থটা অনেক বড়। আ কালচার মানে এটা কালচার। আমি চাই বাংলাদেশের ক্রিকেট কালচারটা আরো রিচ হোক। এই কালচারটা রিচ হওয়া উচিত আরো। কালচার কি এক্সিস্ট করে আসলে? আ আনফরচুনেটলি আমি যে খুব বেশি কালচার এক্সিস্ট করে বলব না। আমরা ক্রিকেট খেলি অনেক। বাট ক্রিকেট কালচারটা সম্পূর্ণ ডিফারেন্ট। ক্রিকেটটার এই কালচারের পার্ট তো শুধু প্লেয়াররা না। না, তো এই কালচারের পার্ট যারা ক্রিকেট খেলেন তারা সবাই। আপনি যদি দেখেন অ্যাশেজ সিরিজটা যদি দেখেন আপনি বুঝবেন যে ক্রিকেট কালচারটা কি বলে। একটা টেস্ট ম্যাচে প্রতিদিন হাউসফুল। সবাই খেলা দেখছেন। আ অস্ট্রেলিয়ার দর্শকরা ইংল্যান্ডের ব্যাটসম্যানরা যখন ভালো করছেন তালি দিচ্ছেন। ইংল্যান্ডের বোলাররা যখন ভালো বোলিং করছেন তালি দিচ্ছেন। সবাই চিয়ার করছেন। পুরাটা খেলাটা সবাই প্রতিপক্ষ হোক আর নিজের দল হোক সবাই খেলাটা চিয়ার করছেন এবং খেলা দেখছেন পুরো সময় ধরে। এটাই ক্রিকেট কালচার। এই স্বপ্ন তো আর পূরণ হবে? কেন নয়? আমরা তো আগের থেকে আমরা যখন শুরু করি তার থেকে কিছুটা তো ভালো হয়েছি। আমরা সাবকন্টিনেন্ট একটু ডিফারেন্ট। ডেফিনিটলি এটা আপনি যদি পার্শ্ববর্তী দেশেও দেখেন সেখানে অন্যরা যখন ভালো করে তখন খুব একটা যে চিয়ার করে তেমন না। বাট আমাদের পক্ষে সম্ভব। ক্রিকেটের প্রতি ভালোবাসাটা মনে হয় আমাদের সবার কাছে আছে। এখনো আছে। সেটাকে যদি আমরা আরো লাইটেন করতে পারি, আমরা যদি
এই ক্রিকেটটা ছড়িয়ে দিতে পারি সবার খানে। আমার কাজ তো কিছুটা সেটাই কিন্তু ক্রিকেটটা ছড়িয়ে দেয়া। আমার মনে হয় যে একটা এই কালচারটা তখনই বেশি গ্রো করবে যখন আমরা ন্যাশনাল টিম তো ন্যাশনাল টিম। এটা তো আল্টিমেট আমাদের সবার আল্টিমেট গোল তো সেখানেই। কিন্তু আমরা ন্যাশনাল টিমের ফোকাসটা কমিয়ে না, সেই ফোকাসটা সবসময় থাকবে। বাট নিচের যে ফোকাসটা এটা যদি আমরা বাড়াতে পারি ক্রিকেট কালচারটা তখনই আরো ভালো হতে হবে। থ্যাংক ইউ হাবিবুল বাশার। আপনার জন্য শুভকামনা রইল যে আপনি যে দায়িত্বে আছেন গেম ডেভেলপমেন্টের অপারেশনস, হেড অফ অপারেশনস। আপনার দায়িত্বটা কিন্তু সারা দেশের ওই তৃণমূলের ক্রিকেট নিয়ে কাজ করার। জি, আপনার ধারণা এবং আপনার আইডিয়া নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। আমার সংশয়ের জায়গা একটাই যে আপনি যেটা করতে চাচ্ছেন বা করতে চান সেটা করার জন্য বোর্ড থেকে যে সমর্থনটা পাওয়ার কথা সেটা পাবেন কিনা। সো আমি আশাবাদী হতে চাই যে বোর্ড আপনাকে সেই সমর্থন দেবে, বিকজ উই হ্যাভ ফুল ট্রাস্ট অন ইউ যে আপনি যেহেতু সারা বিশ্বের ক্রিকেট দেখেছেন, আপনি আপনার যে এখন যে কর্মজীবন যেটা সেখানে সফল হন, তাতে বাংলাদেশ ক্রিকেটও সামনে এগিয়ে যাবে। এবং আপনাকে আবার ধন্যবাদ আমাকে এতটা সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সাইদ ভাই আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আই রিয়েলি এনজয়েড মাই টাইম। সো দর্শক, আজকে হাবিবুল বাশারকে এখানেই ছেড়ে দিতে হচ্ছে, কেননা তার প্রায় আমি অনেকটা সময় কেড়ে নিয়েছি। হাবিবুল বাশার সুমনের সঙ্গে আমাদের আজকের আড্ডা এখানেই শেষ। পরের এপিসোডে আপনারা কাকে দেখতে চান আমি চেষ্টা করব তাকে আনার। আর এই এপিসোডটা কেমন লাগলো আমি জানি না, আপনাদের সব প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন কিনা কমেন্ট বক্সে সেটা জানাবেন। এবং অফ স্ক্রিন উইথ সাইদ জামান নেক্সট এপিসোডের জন্য অপেক্ষা করবেন।